হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা ইংলিশ লিটারেচারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। গতকালকে আপনাদেরকে আমি বলেছিলাম যে আজকের যে টপিক সেটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, তা হলো রোমান্টিক পিরিয়ড, তাই না? তো শুরু করার পূর্বে একটু ফার্স্টে জানতে চাইবো আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, অডিও ভিডিও অর্থাৎ অল ক্লিয়ার আছে কিনা। আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন যে সবকিছু ঠিকঠাক আছে। অল ক্লিয়ার লিখেন যাতে আমি বুঝতে পারি সবকিছু ঠিকঠাক আছে। আমরা একটু সময় নিচ্ছি, সবাই ক্লাসটিতে এঙ্গেজড হয়ে যাক এবং আপনারা আমাকে একটু কনফার্মেশন করেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সো আমরা হচ্ছে একটু সময় নিচ্ছি, হ্যাঁ একটু সময় নিচ্ছি, আপনারা আমাকে কনফার্ম করেন যে সবকিছু ঠিকঠাক আছে। একটু কনফার্ম করেন যে সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আমরা কিন্তু শুরু করে দিব আমাদের আজকের এই লাইভ ক্লাসটি, যেটি কিনা রোমান্টিক পিরিয়ডের উপর দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন ইংলিশ লিটারেচার। ওকে, এখনো কেউ কোনো কমেন্ট করেন নাই, একটু কমেন্ট করতে হবে কনফার্মেশন। আসসালামু আলাইকুম স্যার, অল ক্লিয়ার, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ ফারজানা। সো আমরা শুরু করতে পারি তাহলে। হ্যাঁ, আমাদের আজকে যে টপিক সেটি হলো আমরা জানি দ্য রোমান্টিক পিরিয়ড, এবং রোমান্টিক পিরিয়ডটি কিন্তু বেসিক্যালি একটু আমাকে কমেন্ট করে জানাবেন তো। আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন? বগুড়া থেকে সব ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে একটু জানাবেন যে রোমান্টিক পিরিয়ডটি বেসিক্যালি কত সালে শুরু হয়েছে। খেয়াল আছে আপনাদের? একটু কমেন্টে জানান তো রোমান্টিক পিরিয়ডটি বেসিক্যালি কত সালে শুরু হয়েছে, এবং এই রোমান্টিক পিরিয়ডটি একটি খুবই বিখ্যাত রাইটিং আছে, খুবই বিখ্যাত একটি সাহিত্যকর্ম আছে। ওই সাহিত্যকর্মটি পাবলিকেশনের মাধ্যমে কিন্তু বেসিক্যালি আমাদের রোমান্টিক পিরিয়ডটা শুরু হয়। সেই রোমান্টিক পিরিয়ডটা সালটা একটু আমাকে কমেন্টে লিখে জানান, এবং ওই বইয়ের নামটি আমাকে কমেন্টে লিখে জানাবেন। ওকে, সো বেসিক্যালি রোমান্টিক পিরিয়ডে আমরা আজকে যে যে পড়াশোনাগুলি করব সেটা হচ্ছে ফেমাস রাইটার্স ইন রোমান্টিক পিরিয়ড, ফেমাস কোটস, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। মানে কি বলবো, ফেমাস কোটেশন যেটা আছে, মানে আমাদের আজকের এই টপিকের রোমান্টিক পিরিয়ডের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পার্ট সেটা হলো প্রচুর কোটেশন পাবেন এখানে। আপনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কোটেশন পাবেন, আপনি জন কিটসের কোটেশন পাবেন, টিবি শেইলির কোটেশন পাবেন, হ্যাঁ স্যামুয়েল টেলর কলারিজের কোটেশন পাবেন। এই চারজনের তো অনেক বিখ্যাত বিখ্যাত কোটেশন আছে, তাই না? এই কোটেশন গুলোর একটা প্রবলেমও আছে, ইদানিং কালে বিসিএস এত সহজে আসে না যে এই কোটেশনটি কোন সাহিত্যিকের, এটা এইভাবে ইদানিং কালে আসে না। ইদানিং কালে আসে এটা ওই সাহিত্যিকের, ঠিক আছে, বাট এটা ওই সাহিত্যিকের কোন বই থেকে নেওয়া হয়েছে একটু কঠিন হয়ে যায়, তাই না? কোন বই থেকে বললে কিন্তু আমাদের কাছে কঠিন হয়ে যায়। মনে করেন আপনি একটা বিখ্যাত লাইন জানেন, ঠিক আছে, ফ্রেলটি দাই নেম ইজ উইমেন, এটা আমরা জানি সবাই উইলিয়াম শেক্সপিয়ারের, কিন্তু আপনার যদি বলা হয় এটা উইলিয়াম শেক্সপিয়ারের কোন নাটক থেকে নেওয়া হয়েছে, তখনই কিন্তু আমাদের জন্য এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তাই না? হাউভার নো প্রবলেম, তাহলে আমরা শুরু করে দেই আমাদের আজকে একেবারে ফার্স্টে। আপনাদেরকে শুরু করার পূর্বে প্রি অ্যাসেসমেন্ট নিতে চাই। প্রি অ্যাসেসমেন্ট বলতে বেসিক্যালি আজকের এই টপিকের কিছু গুরুত্বপূর্ণ বিগত বছরের কয়েকটা বিসিএস এর প্রশ্ন দেখি আপনারা কতটুকু এই টপিকের উপরে ধারণা রাখেন। চলেন আমরা ফার্স্ট কোশ্চেনে চলে যাই। সেটি আসছে হলো 45তম বিসিএস এ, একেবারে আপডেট, এরপরে আর কোনো বিসিএস হয় নাই। সো 45তম বিসিএস এ আসছে হু ইজ নট আ ভিক্টোরিয়ান পয়েট। নিচের কোন ব্যক্তি, নিচের কোন সাহিত্যিক, নিচের কোন রাইটার ভিক্টোরিয়ান পয়েট না? নিচের কোন রাইটার ভিক্টোরিয়ান পয়েট না? ওকে, একটু দেখি আমরা কে ভিক্টোরিয়ান পয়েট না। এতটা সুন্দর একটা প্রশ্ন, সবাই ঝটপট করে কমেন্টে চলে আসেন এবং উত্তর করতে থাকেন যে নিচের কোন সাহিত্যিক ভিক্টোরিয়ান পয়েট না, বলেন তো। ডেফিনেটলি লর্ড আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং এবং ম্যাথিউ আর্নল্ড, এই তিন কিংবদন্তি হচ্ছে ভিক্টোরিয়ান রাইটারের সবচেয়ে 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 ফেমাস পয়েটস। তারা কিন্তু পয়েটস, ঠিক আছে। এবার কথা হলো এদের আমলে কিন্তু একজন আছে চার্লস ডিকেন্স, যিনি কিনা পয়েট না, যিনি হচ্ছে কি উপন্যাসিক, তিনি উপন্যাস লিখতেন। আর আমাদের এদিকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ,
তিনিও কিন্তু একজন পয়েট, বাট তিনি হচ্ছে 1798 সালে লিরিক্যাল ব্যালাডস লিখেছেন। মানে এমন একজন পয়েট যেটা কিনা রোমান্টিক পিরিয়ডে পড়েছে, তাই না? ওকে, তো উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবার আমরা চলে যাব আরেকটা প্রশ্নে। এটিও আসছে 45th BCS এ। আপনারা কি বুঝতে পারছেন যে একটা যোগ থেকে, মানে রোমান্টিক পিরিয়ড থেকে 45তম BCS এ আরেকটা প্রশ্ন আসছে এত যোগ থাকতে, বিকজ রোমান্টিক পিরিয়ড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ইন ইংলিশ লিটারেচার। সো এলিজাবেথ বেনেট এই চরিত্রটি, এই ক্যারেক্টারটি, তিনি ছিলেন হচ্ছে প্রটাগনিস্ট মানে আমরা জানি যে একটি সাহিত্যকর্মের প্রধান চরিত্র, প্রটাগনিস্ট, ঠিক আছে? এই প্রটাগনিস্টকে কোন নোভেলে পাওয়া যায়? এটা কিন্তু আমরা সবাই জানি। 45th BCS আসছে। এলিজাবেথ বেনেটকে কোন নোভেলে পাওয়া যায়? কোনটা বলেন? জেন আইরি, ওদারিং হাইটস, টেজ অফ দ্য ডিউভারভিলস, প্রাইড এন্ড প্রেজুডাইস। সবাই হচ্ছে কমেন্টে চলে আসেন, দেখি তো উত্তর করেন, দেখি উত্তর করতে পারেন কিনা। কোনটা ছিল বলেন? হ্যাঁ, কি বলেন তো? অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে ডেফিনেটলি কি বলেন তো? প্রাইড এন্ড প্রেজুডাইস। আচ্ছা, প্রাইড এন্ড প্রেজুডাইস কে লিখেছেন সেটা তো আমরা জানি নাকি? কি বলেন তো? প্রাইড এন্ড প্রেজুডাইস কে লিখেছেন? রোমান্টিক যুগের একজন রোমান্টিক লেখক নয়, যিনি লিখেছেন তিনি রোমান্টিক যুগের, বাট তিনি রোমান্টিক না, ঠিক আছে? তিনি রোমান্টিক, একজন ফিমেল রাইটার কে লিখেছেন বলতে পারবেন? একজন ফিমেল রাইটার রোমান্টিক যুগের, বাট তিনি কিন্তু রোমান্টিক না, তাই না? কে লিখেছেন খেয়াল আছে আমাদের? প্রাইড এন্ড প্রেজুডাইস, সেন্স এন্ড সেন্সিবিলিটি, লাভ এন্ড ফ্রেন্ডশিপ, ম্যানসফিল্ড পার্ক, ইমা, কে লিখেছেন বলেন তো? কি খেয়াল নাই? ভুলে গিয়েছি নাকি? জেন অস্টিন, তাই না? হাউভার, আমরা এবার চলে আসছি, দেখেন 45th আরেকটা প্রশ্ন আসছে। মানে কেন ইমাজিন যে একই BCS এ একটা টপিক থেকে অনেকগুলো প্রশ্ন আসছে। ডন ওয়ান, এটা কিন্তু জোয়ান না, ডন ওয়ান, ঠিক আছে? স্পেলিংটা বা প্রনাউন্সিয়েশনটা হচ্ছে ডন ওয়ান। ডন ওয়ান ওয়াজ কম্পোজড বাই, ডন ওয়ান কে লিখেছেন? উইলিয়াম বাটলার ইয়েটস, ব্রাউনিং, জর্জ গর্ডন বাইরন, আলেকজান্ডার পোপ। আপনারা যদি একটু সেন্স কাটান তাহলে কিন্তু এই কোশ্চেনটা উত্তর করতে পারবেন, কারণ এখানে যতগুলো রাইটার্স আছে, একজন রাইটার শুধু রোমান্টিক যুগের, একজন রাইটার এখানে রোমান্টিক যুগের আছেন, শুধু একজন আছেন রোমান্টিক যুগের। এখানে কে রোমান্টিক যুগের আছে বলেন তো? বলেন, এখানে কে রোমান্টিক যুগের আছে? রোমান্টিক যুগের আছেন শুধুই একজন আছেন, যাকে কিনা আমাদের কবি কাজী নজরুল ইসলামের সাথে কম্পেয়ার করা হয়। তার নাম কি বলেন? জর্জ গর্ডন, লর্ড বাইরন, তাই না? হাউভার 45th এ 3টা কোশ্চেন আসলো একটি যুগ থেকে, তাই না? 3টা কোশ্চেন আসছে। চলেন, হু রোড দ্য পোয়েম ওজাইমেন্ডিয়াস, এটাও 45th এ আসছে। মাই গডনেস, মানে একটা যুগ থেকে 4টা প্রশ্ন। হ্যাঁ, কে ওজাইমেন্ডিয়াস পোয়েমটি কে লিখেছেন? কি বলেন তো কে লিখেছেন? একটু খেয়াল করলে কিন্তু এটা আপনারা পারবেন, কারণ এখানে একজনই আছে রোমান্টিক পিরিয়ডে। আজকে যে আছে রোমান্টিক পিরিয়ড, আজকের টপিকটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। সো যেহেতু রোমান্টিক পিরিয়ড, আমরা কিন্তু জানি যে রোমান্টিক পিরিয়ডের একজন এখানে কবি আছে, ওই কবি হচ্ছে এটা লিখেছেন, ওজাইমেন্ডিয়াস এটা লিখেছেন। কি বলেছিল ওজাইমেন্ডিয়াস? কিং অফ কিংস, মানে আমি হচ্ছি রাজাদের রাজা, তাই না? আমি হচ্ছি রাজাদের রাজা। রাজার মাথা নাই, হাত নাই, পা নাই, হ্যাঁ, 2টা পা ঝুলে আছে ওই যে মূর্তির যে সের মধ্যে পেডেস্টাল, হ্যাঁ, ওখানে 2টা পা ঝুলে আছে, তবুও লেখা আছে আই এম দ্য কিং অফ দ্য কিংস, আমি রাজাদের রাজা, ঠিক আছে? বাট কি নাই? অস্তিত্ববিহীন রাজা। সো উত্তর হচ্ছে পার্সি বিশি শেলি। তো 4টা কোশ্চেন ছিল। হ্যাঁ, চলেন আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিক, সেটা হচ্ছে ফেমাস রাইটার্স ইন রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডের মধ্যে আমাদের যে ফেমাস রাইটার্স আছেন, এটা বিষয় মনে রাখবেন। রোমান্টিক পিরিয়ড 1798 সালে শুরু হয়
উইথ দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালাডস, তাই না? লিরিক্যাল ব্যালাডস পাবলিকেশনের মাধ্যমে রোমান্টিক পিরিয়ড 1798 সালে শুরু হয়। মনে রাখতে হবে এই 1798 সালের ঠিক পূর্বে, ঠিক কিছু বছর পূর্বে কত সালে বলুন তো? 1789 সালে, 1789 সালে একটি বিপ্লব হয়েছিল। কি বিপ্লব হয়েছিল বলুন তো? এটি ফ্রান্স বিপ্লব বা ফরাসি বিপ্লব হয়েছিল। ফ্রেঞ্চ বিপ্লব বা ফরাসি বিপ্লব হয়েছিল, তাই না? ওই ফরাসি বিপ্লবের যে একটা কি বলবো, ফরাসি বিপ্লবের যে থাকে না, মনে করেন একটা বিপ্লব ঘটলে তার যে একটা প্রভাব, ওই প্রভাবটা কিন্তু আমাদের এই রাইটার্সদের উপরে পড়েছে, তাই না? এই কারণে বলা হয়ে থাকে রোমান্টিক যুগের যে পিরিয়ড, রোমান্টিক পিরিয়ডের যে কবিরা বা সাহিত্যিকরা আছে তারা হচ্ছে ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়েছে, প্রভাবিত হয়েছে, তাই না? হাউভার, সো 1799 সালে ফ্রান্স রেভলিউশন হয়েছিল। এখানে লিরিক্যাল ব্যালাডস যে বইটা, লিরিক্যাল ব্যালাডস এই বইটাতে বেসিক্যালি 23টা কবিতা আছে। এর মধ্যে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19টা কবিতা লিখে এবং 4টা কবিতা লিখে হচ্ছে তার বন্ধু স্যামুয়েল টেইলর কলারিজ, ঠিক আছে? ওকে, তো মোটামুটি আমাদের এই বিষয়টা কিন্তু ডান, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। তাহলে চলেন আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী আরেকটি স্লাইডে। সো এই স্লাইডে যেটি আছে আমাদের জন্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। মনে রাখবেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিক যুগের এমন একজন সাহিত্যিক যাকে কিনা একজনকে যদি পড়তে চান সেই ব্যক্তিটা হবে হচ্ছে, একজনকে যদি পড়তে চান সেই ব্যক্তিটাই হবে হচ্ছে কে বলেন তো? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কোশ্চেনটা পরীক্ষাতে এইভাবে আসে, পয়েট অফ নেচার। এটা বিষয় মনে রাখতে হবে, এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যুগে বা রোমান্টিক পিরিয়ডে বেসিক্যালি সাবজেক্টিভিটি এর ব্যবহার শুরু হয়, যে আইয়ের ব্যবহার, আমি দ্বারা যে কোনো কিছু লেখা যেতে পারে সেটা হচ্ছে তার আগের পিরিয়ডে মানুষ লেখালেখি করতো না। আই দিয়ে যে লেখা যায়, আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, কে লিখেছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার ডেফোডিল কবিতা লিখেছে, আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড। আই দিয়ে যে কোনো কিছু লেখা যায়, এটা হচ্ছে কি আমাদের রোমান্টিক যুগে বেসিক্যালি শুরু হয়, ঠিক আছে? এখন কথা হলো এই জগতের মধ্যে হাই ইমাজিনেশন, অর্থাৎ ইমাজিনেশনটাকে অনেক বেশি ব্যবহার করা হয়েছিল। আমরা অনেকেই মনে করতে পারি রোমান্টিক মানে কি, আমরা ছোটবেলা থেকে যে জিনিসটা মনে করি রোমান্টিক মানে, হ্যাঁ আমরা তো মনে করি অন্য কোনো কিছু, তাই না? অ্যাকচুয়ালি রোমান্টিক মানে হচ্ছে অন্য জগতের কাউকে কপি না করে, অন্য জগতের কাউকে ইমিটেট না করে, নিজের ইমাজিনেশনকে কাজে লাগিয়ে যে সাহিত্যকর্ম লেখা সেটাকে আমরা বলছি রোমান্টিক রাইটিংস, ঠিক আছে? আর এই রোমান্টিক রাইটিংস এর মধ্যে বেসিক্যালি আমাদের যে সাহিত্যিকরা ছিলেন তারা কিন্তু কঠিন কঠিন ভাষা ব্যবহার করেন নাই। দে রোট স্পেশালি ফর দ্য কমন পিপল। তারা কমন পিপলের জন্য, সাধারণ জনগণের জন্য লেখালেখি করতেন। সাধারণ জনগণ কিন্তু তাদের পড়াটা বুঝতে পারতো, ঠিক আছে? কঠিন কোনো কিছু লিখেন নাই। উইলিয়াম শেক্সপিয়ারের মতো এত কঠিন লিখেন নাই, তারা খুবই সহজ সহজ লিখতো, মানে আপনি বুঝতে পারবেন। দে রোট স্পেশালি ফর দ্য কমন পিপল, ঠিক আছে? ওকে, তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থেকে আমরা যেই দুটা লাইন না পড়লেই নয়, সেটা হলো পয়েট অফ নেচার। 36 BCS আসছিল। তাকে কেন পয়েট অফ নেচার বলা হয়? কারণ তার অধিকাংশ কবিতাগুলোতে দেখবেন তিনি নেচারকে ভালোবাসতেন, নেচার নিয়ে লেখালেখি করতেন। দ্য সলিটারি রিপার, খেয়াল আছে? খেয়াল করে দেখবেন, মানে তার বেশিরভাগ রাইটিংস হচ্ছে কি নেচারকে নিয়ে তিনি লেখালেখি করতেন। মোস্ট ফেমাস রোমান্টিক পয়েট, এটা আসছে কি 43তম BCS, তাই না? তাহলে পরীক্ষাতে যদি আসে, আচ্ছা তাকে বলা হয় লেক পয়েট। তাকে কি বলা হয়? তাকে লেক পয়েট বলা হয়। ওকে, এবার কথা হলো হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড লেক পয়েট? লেক পয়েট মানে কি? লেক পয়েট মানে হচ্ছে ধরেন আপনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, তাহলে কি বলা হবে? চট্টগ্রামের কবি। আপনার বাড়ি হচ্ছে ধরেন বগুড়া, কি বলা হবে? বগুড়ার কবি। ওদের বাড়ি হচ্ছে লেকে, লেকের নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে, একটা লেক আছে, ওই লেকে হচ্ছে ওদের বাড়ি, ওদের জন্মগ্রহণ হচ্ছে ওই লেকে,
এই কারণে এদেরকে বলা হয় লেক পয়েট। এই লেকের পাড়ে বা এই লেকের পাশে 3 জন কবি জন্মগ্রহণ করেছেন। এই লেকের পাশে 3 জন কবি জন্মগ্রহণ করেছেন। আপনারা কি বলতে পারবেন এই লেকের পাশে কোন 3 জন কবি জন্মগ্রহণ করেছেন? বলেন তো ওই 3 জন কি বলা হয়, কি কবি বলা হয় বলেন? ওই 3 জন কি বলা হয়? লেক পয়েট, বিকজ তারা জন্মগ্রহণ করেছিল ওই লেকের পাশে বা ওই এলাকাটাতে। পয়েট অফ চাইল্ডহুড, তাকে হচ্ছে শিশু কবি বা চাইল্ডহুড এর কবি বলা হয়। বাট পরীক্ষাতে আমরা কোনো কিছু পড়বো না, আমরা শুধু এটা পড়বো মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট এন্ড পোয়েট অফ নেচার, আর কোনো কিছু কিন্তু আমরা এখান থেকে পড়বো না। এবার আমরা চলে যাব হচ্ছে রাইট। ফারজানা লিখেছেন সাউদি, কলারিজ এবং উইলিয়াম ওয়াটসন। ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড, ভালো। না, ফারজানাটা ঠিক আছে। সাউদি, কলারিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারা বেশিরভাগ সময় এখানে কাটিয়েছে। ভেরি গুড, ঠিক আছে। লেক ডিস্ট্রিক্ট অফ লন্ডন, ভালো লিখেছেন তো। ওরিন মাশফিক, ভালো লিখেছেন। লেক ডিস্ট্রিক্ট অফ লন্ডনে তারা জন্মগ্রহণ করেছিল, দ্যাটস ওয়াই এদেরকে লেক পয়েট বলা হয়। ওকে, এবার আসেন আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কিছু কাব্যগ্রন্থ বা কবিতা, মনে রাখবেন তিনি যেহেতু কবি তার অবশ্যই কি হবে, কাব্যগ্রন্থ হবে বা কবিতা হবে। পরীক্ষাতে যা যা আসে আমি কিন্তু হাইলাইট করে দিয়ে রেখেছি। লিরিক্যাল ব্যালাডস 36 এ আসছে, দ্য সলিটারি রিপার এটাও কিন্তু 36 এ আসছে। সো এখান থেকে আমরা হচ্ছে একেবারে মানে যেই বিষয়গুলো মুখস্থ না করলেই নয়, আমরা কিন্তু সেটা মুখস্থ করে নিব, ঠিক আছে। একটু খেয়াল করেন এই বিষয়টা একটু দেখেন, রেইনবো এবং দ্য রেইনবো, এই দুটার মধ্যে পার্থক্য হলো রেইনবোটা হচ্ছে লিখেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আর দ্য রেইনবো একটা আর্টিকেল দেওয়া আছে ওটা লিখেছে হচ্ছে আমাদের ডেভিড হার্বার্ট লরেন্স, অর্থাৎ DH লরেন্স, ঠিক আছে। এখন আপনাদেরকে আমি একটা ছোট প্রশ্ন করতে চাই, সেটা হলো দ্য সলিটারি রিপার, এটাতে একটা লাইন আছে, বিখ্যাত লাইন। দ্য সলিটারি রিপারে একটা বিখ্যাত লাইন আছে, সেই বিখ্যাত লাইনটাকে আপনারা কে বলতে পারবেন? এটা বিগত বছরে এই 2-1 বছরের মধ্যে কোন বিশেষ সিজন আসছে, দ্য সলিটারি রিপার মানে কোন একটা বিশেষ সিজন আসছে, একটা বিখ্যাত লাইন আছে, বলতে পারবেন? দেখি তো, বলেন তো কোনটা। কোনটা বলেন তো, এনিওয়ান খেয়াল আছে আপনাদের? আচ্ছা, নো প্রবলেম, চলেন এখান থেকে আমরা যেটা একেবারে না পড়লেই নয়, ইম্পর্টেন্ট না, এগুলো ইম্পর্টেন্ট না। এখান থেকে ইম্পর্টেন্ট লিরিক্যাল ব্যালাডস এবং দ্য সলিটারি রিপার। অ্যাকচুয়ালি দ্য সলিটারি রিপারটা মানে কি জানেন? এটা হচ্ছে কবি একদা পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তো ফারজানা তো খুব ভালো লিখেন, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর। হ্যাঁ, এটা হচ্ছে সলিটারি রিপারের মধ্যে কিন্তু এই লাইনটা আছে, বিখ্যাত লাইন কবি এটা, দ্য মিউজিক ইন মাই হার্ট, ঠিক আছে। তো তিনি হচ্ছে মিউজিক মানে কোন একজন বালিকা শস্য খেতে হচ্ছে শস্য কাটছিলেন, আর কবি হচ্ছে পাশ দিয়ে যাওয়ার সময় গান শুনছিলেন। ওই যে গানটা কবির হৃদয়ে এতটা হচ্ছে মানে হৃদয় কেটেছে, তিনি অলওয়েজ এই গানটা মানে শুনতেন। তিনি ওই জগৎ মানে ওই এলাকাটা বা ওই যে ধান ক্ষেত বা ওই শস্য ক্ষেত্র ছেড়ে চলে আসছেন, তবুও কি কবি এখনো তার গানটা শুনছেন, এমন একটা অবস্থা, ঠিক আছে। সো যেটাকে আমরা বলছি কি দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর, এটা কিন্তু পরীক্ষাতে কোশ্চেনটা আসছে যে এই লাইনটা দেখেন, কোশ্চেনটা কত কঠিন আসে ইদানিং, একটু অন্যরকম আসে। এটা পরীক্ষাতে এখন এভাবে আসে যে এই লাইনটা কোন সাহিত্যিকের, এভাবে আসে না, আসে ওই সাহিত্যিকের কোন কাব্যগ্রন্থ থেকে বা কোন সাহিত্যকর্ম থেকে এটা নেওয়া হয়েছে। হাওয়ার এগুলো দরকার নাই, এটা দরকার আছে, এই তিনটা আমরা পড়বো, আর কোনো কিছু এখানে দরকার নাই। এখান থেকে লুসি পোয়েমস, অবশ্যই লুসি পোয়েমস পড়তে হবে, এই তিনটা আমরা পড়ে নিব। কেন পড়ে নিব? দ্য বর্ডারার্স হচ্ছে তার অনলি প্লে, নাটক। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেহেতু একজন কবি, তো যেহেতু তিনি একজন কবি, তাহলে তিনি তো প্লে লেখার কথা না,
তিনি একটা প্লে লিখেছিলেন, অনলি প্লে। ওটা তাহলে আমাদের মনে রাখবো আমরা, দ্য বর্ডারার্স। আর দ্য ডেফোডিলস হচ্ছে পয়েম, তার খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েম, কারণ ডেফোডিলস কবিতাটা আমরা পড়ি নাই, বা ডেফোডিলস কবিতাটা নিয়ে হচ্ছে আলোচনা হয় না কোনো বইতে, এমন কোনো আলোচনা বই নাই। সো ডেফোডিলস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েম। তাহলে আমরা লুসি পয়েমস পড়ছি। অ্যাকচুয়ালি লুসি পয়েমসটা হচ্ছে পাঁচটা কবিতার সমষ্টি, 5 পয়েমস আছে। এই লুসি পয়েমস এর মধ্যে পাঁচটা পয়েমস আছে। মেয়েটির নাম হচ্ছে লুসি, যে কিনা খুবই অল্প বয়সে মারা গিয়েছিল। ওই কবিতাগুলোকে নিয়ে হচ্ছে লিখা বেসিক্যালি লুসি পয়েমস, ঠিক আছে। হাউভার আর কোনো কিছু এখানে পড়া দরকার নাই, পরীক্ষাতে আসবে না। লুসি পয়েমস আসবে, বর্ডার্স আসবে, ডেফোডিলস আসবে, আর হচ্ছে এগুলো আসবে লিরিক্যাল ব্যালাডস, দ্য সলিটারি পার্ট, দ্য রেইনবো। এবার চলেন আসল জায়গাতে চলে যাই, সেটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ফেমাস কোটেশন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ফেমাস কোটেশন, ঠিক আছে। ফারজানা লিখেছেন, ইকবাল না ভাইয়া, স্যারের ক্লাস থেকে শিখেছি, and I love literature, that's it. ভেরি গুড। লিটারেচার পড়তে হবে এরকম কোনো বিষয় না। আমি এরকম কিছু পার্সনকে চিনি যারা কিনা সাহিত্যে পড়াশোনা করে নাই, বাট তারা এত সাহিত্য জানে, অ্যাকচুয়ালি যারা লিটারেচারে পড়াশোনা করছে তাদের থেকে বেশি সাহিত্য জানে। এটা সাহিত্য ভাই, যে পড়বে সেই জানবে। এটার জন্য একেবারেই ডিপার্টমেন্টে পড়ার কোনো কিছু না, এটার প্রতি একটা ভালোবাসা থাকতে হবে। এটার প্রতি একটা কি যেন বলে, মানে ধরেন আপনি পড়তেছেন, আপনি এটা পড়তেছেন কেন, যে এটা হচ্ছে পরীক্ষাতে আসবে লুসি পয়েমস, তাই হচ্ছে আমি পড়াশোনা করতেছি না। আপনি যদি এটা মন থেকে পড়তেন যে লুসি পয়েমসটা আসলে কি, প্রেক্ষাপটটা কি, আপনি মজা পাইতেন। ওই মজা পেলে না আপনি প্রত্যেকটা ধরে ধরে তখন পড়তে ইচ্ছা হবে। মজা পাওয়াটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। আপনি যদি পড়েন যে এটা পরীক্ষাতে আসবে বিসিএস, এটা এই কারণে পড়তেছি, তাহলেই কিন্তু আর মজাটা পাবেন না। আপনি পড়বেন মজার জন্য, তাহলে কিন্তু মজা পাবেন, মার্কসটাও পাবেন। আচ্ছা, এখান থেকে আমরা যে কাজটা করব, 36 আসছে এটা, 35 আসছে এটা, যেগুলো বিসিএস আসছে এগুলো তো একেবারেই বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা এই 1টা পড়বো, 2 পড়বো এবং 5 পড়বো, তাই না? একেবারে বাদ দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। ওকে, child is the father of men, all at once I saw a crowd, a host of golden daffodils. Nature never did betray the heart that loved her. Poetry is the spontaneous overflow of powerful feelings. The music, ওই যে ওইটা, the solitary depart। একটা বিষয় খেয়াল রাখবেন, আমি কিছু হচ্ছে দেখেন, সবগুলোর পাশে কিন্তু আমি কবিতাটার নাম লিখে দেই নাই। খেয়াল করেন, আমি কিন্তু সবগুলির পাশে কবিতার নাম লিখে দেই নাই, ঠিক আছে। তো যেহেতু সবগুলির পাশে কবিতার নাম লিখে দেই নাই, তাহলে এটার পাশে কেন কবিতার নাম লিখলাম? কারণ হলো এটা পরীক্ষাতে আসলে এভাবে আসে, এটা কোন কাব্যগ্রন্থ থেকে, কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, এভাবে পরীক্ষাতে আসে এটা, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই আমরা যখন এটা একটু পড়াশোনা করব, তখন ওই পার্সপেক্টিভ বা স্পেসিফিক যে কবিতাটা আছে ওটা হচ্ছে আমরা লিখে রাখবো। ওকে, ট্রাই করব, মোটামুটি ট্রাই, সবগুলো পড়া দরকার নাই। শোনেন, এটা যেহেতু এই বছর আসছে, 36 আসছে, এটা কে লিখেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পরের বারে কিন্তু পরীক্ষাতে আসতে পারে যে এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া। সো এইভাবে আসতে পারে। যারা কিনা 15 থেকে 14-15 পেতে চান, তাদের জন্য এই ডিপ পড়াশোনাটা করা উচিত, আদারওয়াইজ দরকার নাই। ওকে, তাহলে আমরা একটু রিভাইজ দিয়ে ফেললাম। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, অল এট ওয়ান্স আই স আ ক্রাউড, আ হোস্ট অফ গোল্ডেন ডেফোডিলস। ডেফোডিলস যেহেতু আছে বোঝাই যায় এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারপর চাইল্ড, কারণ তিনি চাইল্ডহুডের কবি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু চাইল্ডহুডের কবি, তাই না? তারপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নেচারের কবি, সাবধান কিন্তু এগুলো মনে রাখতে হবে, নেচারের কবি, চাইল্ডের কবি, ডেফোডিলস এর কবি, তাই না? আর বাকি যে বিষয়গুলো আছে, সোলিটারি রিপার্ট নিয়ে যেহেতু আলোচনা করা হয়েছে, আশা করি এটা আমরা পরীক্ষাতে উত্তর করতে পারবো। দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর, লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর। আচ্ছা, এটা আর এখানে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, দরকার নাই।
বাট যেগুলো আমি দাগিয়ে দিয়েছি এগুলো পড়লেই এনাফ। এবার আসেন আমরা চলে আসব স্যামুয়েল টেইলর কলারিজে। আচ্ছা, স্যামুয়েল টেইলর কলারিজ বা এস.টি. কলারিজের তিনিও কিন্তু আমাদের লিরিক্যাল ব্যালাডসের 4টা কবিতা লিখেছেন। 19টা লিখেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তার একটা প্রবলেম ছিল, তিনি অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার ফলে তিনি মারাত্মক পরিমাণে ওপিয়াম খেতেন, আফিম খেতেন। আফিম খেতে খেতে তিনি তার অসুস্থতার কারণে এডিক্টেড হয়ে গিয়েছিলেন। এমন না যে তিনি আসলে আসক্ত ছিলেন, তিনি অসুস্থ হওয়ার ফলে ওষুধ হিসেবে মানে ওপিয়াম খেতেন। দ্যাটস ওয়াই হি ওয়াজ এডিক্টেড, নাথিং এলস। এমন না যে তিনি এডিক্টেড ছিলেন। পয়েট অফ সুপার ন্যাচারালিজম, বোসম ফ্রেন্ড অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ঠিক আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোসম ফ্রেন্ড ছিল। ইভেন ইফ এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং আমাদের স্যামুয়েল টেইলর কলারিজের মানে সাথে দুজনের মাঝখানে কিন্তু সম্পর্কের বিচ্ছেদ বা বন্ধুত্বের কিন্তু অবনতিও ঘটেছিল। কিন্তু ওপিয়াম, এটা পরীক্ষাতে আসে যে ওপিয়ামে এডিক্টেড ছিলেন কে বা আফিম খেতেন কে। এখান থেকে পরীক্ষাতে আসার মতো যেটা সেটা হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া 37 বিসিএস এ আসছে, অবশ্যই পড়বো। দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মারিনার। এটা এতটা ইম্পর্টেন্ট, খুবই আমার না, আমার মতে বাংলাদেশের অর্থাৎ যারা অ্যাটলিস্ট সাহিত্য পড়াশোনা করে তাদের সবার কাছে কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং মজাদার, মজা পাওয়ার মতো বা ইন্টারেস্ট ফিল করার মতো, তাই না? কোবলা খান এটা তিনি স্বপ্নে দেখেছিলেন, স্বপ্নে এটা কমপ্লিট করতে পারেন নাই, স্বপ্নে অর্ধেক দেখছিল, কেউ তাকে ঘুম থেকে উঠে ফেলছিল, তিনি আর পরে এটা লিখতে পারেন নাই। ঠিক আছে, কোবলা খান। ওকে, এখান থেকে পরীক্ষাতে আসার মতো কোনটা? লিরিক্যাল ব্যালাডস তো অবশ্যই, যেহেতু তিনি 4টা কবিতা লিখেছিলেন, আর বাকিগুলো আমাদের দরকার নাই। সো বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, কোবলা খান এবং লিরিক্যাল ব্যালাডস। দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার এটা হচ্ছে বেসিক্যালি আমার পছন্দ, আমার কাছে ভালো লাগে এটা। রাইম মানে হচ্ছে কবিতা বা গল্প টাইপের, এটা একটা কবিতা কিন্তু, হ্যাঁ, তিনি যেহেতু কবি ছিলেন অবশ্যই তাহলে এটা একটা কবিতা। তবে এটা একটা বড় একটা কবিতা, এপিক কবিতা না, বাট বড় একটা কবিতা। অ্যাকচুয়ালি এই কবিতাটার মূল চরিত্র হচ্ছে আমাদের একজন বৃদ্ধ নাবিক মারিনার। তিনি হচ্ছে কিছু ওয়েডিং গেস্টের কাছে, অর্থাৎ একটা বিবাহ একটা বাড়িতে তিনি 2-1জনকে ধরে বলতেছে যে আমার গল্পটা একটু শোনেন। ঠিক আছে, তো অ্যালবাট্রস পাখির কথা আছে ওইখানে, দ্য নাইটমেয়ার আছে, লাইফ ইন ডেথ আছে। বেসিক্যালি মূল চরিত্র হচ্ছে মারিনার এবং অ্যালবাট্রস। এটা হচ্ছে আমাদের এই বৃদ্ধ নাবিক, বর্তমানে বৃদ্ধ, তিনি যখন ছোট ছিলেন তখন তার সমুদ্র যাত্রা পথে একটি অ্যালবাট্রস পাখি হচ্ছে তার জাহাজের সামনে আসছিল। তো অবস্থায় ঝড় ছিল অনেক, যখন অ্যালবাট্রস পাখিটা আসছিল ঝড় থেমে গেল, তখন সবাই মনে করলেন যে আসলে অ্যালবাট্রস পাখিটা তো ভালো পাখি, আমাদের ঝড় থেমে গেল এই পাখিটার কারণে। তো সবাই এই পাখিটাকে স্বাগতম জানালেন। কিন্তু একটু পরে এই পাখিটার কারণে তারা মনে করছে, যখন ঝড় বেড়ে গেল আবার তারা মনে করছে যে এই পাখিটার কারণে হয়তো আমাদের এই ঝড় হয়েছে। এই পাখিটাকে তখন হত্যা করে ফেললো আমাদের এই বৃদ্ধ নাবিক। এই বৃদ্ধ নাবিক এই অ্যালবাট্রস পাখিটাকে হত্যা করে কিন্তু তার কপালে দুর্দশা ডেকে এনেছিল। এই অ্যালবাট্রস পাখিটাকে হত্যা করার ফলে আমাদের যে হচ্ছে স্যামুয়েল টেইলর কলারিজ, তিনি কি লিখেছেন? তিনি লিখেছিলেন মূল কথাটা ছিল এটা, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। হ্যাঁ, আমি একটু পরে আপনাদেরকে সেগুলো দেখাবো। এই কবিতার মধ্যে 3টা বিখ্যাত এবং খুবই ইম্পর্টেন্ট 3টা কোটেশন আছে, 3টাই কিন্তু পরীক্ষাতে আসে। আমি একটু কোটেশন গুলো আপনাদেরকে যদি দেখাই এবং যদি এক্সপ্লেন করি তাহলে মজা পাবেন। এটা 38-এ আসছে, এটা 44-এ আসছে এবং এটা অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসছে। একটাও কিন্তু বাদ দেওয়া যাবে না এখান থেকে 3টাই পড়তে হবে। হাউভার অ্যালবাট্রস পাখিকে হত্যা করার ফলে স্রষ্টা এই আমাদের বৃদ্ধ নাবিকের প্রতি কি হয়েছেন? বিরূপ হয়েছেন, অর্থাৎ তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন এবং তারা এবং স্রষ্টা হচ্ছে তাকে কি দিয়েছে? শাস্তি দিয়েছে। শাস্তিটা কিভাবে? ধরেন অ্যালবাট্রস পাখিটা
অভিশাপ দেওয়ার ফলে যে ঘটনাটা ঘটেছে, তার সামনে সকল যে নাবিক, বাকি যে নাবিকরা ছিল সবাই হচ্ছে মারা গিয়েছে। কে মেরেছে বলেন তো? সবাই মেরেছে হচ্ছে লাইফ ইন ডেথ। এই লাইফ ইন ডেথের ফলে হচ্ছে এই বৃদ্ধ নাবিক ছাড়া বাকি সবাইকে হচ্ছে মেরে ফেলা হয়েছিল। এবার এই অ্যালবেট্রস পাখিটাকে যে হত্যা করেছিল, এই পাখিটাকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল, ঝুলিয়ে দিয়ে তাকে জাহাজের একটা কর্নারে এভাবে বেঁধে রাখা হয়েছিল। এখন আপনি কি থাকতে পারবেন? আপনার সামনে প্রায় ধরেন 50 জন 100 জন নাবিক মৃত মানুষ আপনার সামনে বসে আছে, আপনি কি থাকতে পারবেন? ভয় লাগবে না? দেখেন, আপনি কিন্তু জীবিত থেকেও কিন্তু আপনি মৃত অবস্থায় আছেন। আপনি চাইবেন যে আমি যাতে মারা যায়। রাত 3টা বাজে আপনি দেখতেছেন আপনার সামনে প্রায় 50 জন মানুষ মৃত অবস্থায় আছে, এবং তিনি ভয়ে কাতর হয়ে তার পিপাসা লেগেছে, বাট তিনি পানি খেতে পারছেন না। কেন খেতে পারছেন না? বিকজ ওই পানিটা ছিল খুবই নোংরা এবং সাগর ছিল, সাগরের পানি জানি আমরা খাওয়া যায় না। তখনই হচ্ছে এই লাইনটা বলছে, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। পানি আছে বাট খাওয়ার মতো কিন্তু কোনো পানি নাই। ঠিক আছে, এটা একটা লাইন ছিল। তারপরে যেটা ছিল, তিনি তখন তো একা ছিলেন, আর কেউ জাহাজের মধ্যে নাই, তখন তিনি বলছেন অ্যালোন অ্যালোন অল অ্যালোন অ্যালোন অন এ ওয়াইড সি। অনেক প্রশস্ত একটা সি এর মাঝখানে আমি একা অবস্থায় আছি। তো তিনি অনুশোচনা করেছেন, রিগ্রেট ফিল করেছেন যে এই অ্যালবেট্রস পাখিটাকে হত্যা করার ফলে স্রষ্টা আমার প্রতি বিরূপ হয়েছেন, আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। তিনি বুঝতে পেরেছিলেন, তিনি রিগ্রেট ফিল করেছেন, তিনি ক্ষমা চেয়েছেন। ঠিক আছে, ক্ষমা চাওয়ার ফলে কি হয়েছে বলেন তো? স্রষ্টা তাকে ক্ষমা করে দিয়েছেন এবং তিনি কিন্তু ওইখান থেকে চলে আসছিলেন। ঠিক আছে, ওরিন মাসফিক, ভেরি গুড। 200 সোলজার্স ছিল ডেড। আচ্ছা, আচ্ছা, এখন এইটার মূল যে প্রেক্ষাপটটা, আপনি ইচ্ছা করলেই কোনো প্রাণীকে মারতে পারেন না, আপনি ইচ্ছা করলে কোনো প্রাণীকে মারতে পারেন না। তাহলে কেন মারতে পারেন না? হি প্রেড বেস্ট, সে হচ্ছে সবচেয়ে ভালো কি করে বলেন? স্রষ্টাকে ডাকে বা প্রার্থনা করে, যে সবচেয়ে বেশি ভালোবাসে। কাকে ভালোবাসে? অল থিংস বোথ গ্রেট এন্ড স্মল, ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত, মানুষ থেকে শুরু করে আপনার যে কোনো বিষয়কে, এনিমেল থেকে শুরু করে যে কোনো কিছু, ছোট বড় সবকিছুকে আপনি ভালোবাসেন, মানে আপনি স্রষ্টাকে ভালোবাসেন। জীবী প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর, মূলত এইটাই। তিনটাই পরীক্ষাতে আসবে, তিনটাই পরীক্ষাতে আসার মতো। এবার আমরা চলে যাব পার্সি বিশি শেলি। পার্সি বিশি শেলি, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো রেভলিউশনারি পোয়েট এবং রেভেল পোয়েট, এই জিনিসটার মধ্যে কিন্তু প্যাচ লাগাবেন না। হ্যাঁ, রেভেল পোয়েট মানে হলো বিদ্রোহী কবি, রেভলিউশনারি পোয়েট মানে হলো বৈপ্লবিক কবি, তাই না? বিপ্লবের কবি। সো একেবারে বৈপ্লবিক কবি। ঠিক আছে, একেবারেই প্যাচ লাগানোর কোনো কিছু নাই। বিপ্লব, রেভলিউশন, বিপ্লব। ঠিক আছে, রেভেল পয়েট হচ্ছে আমাদের লর্ড বায়রন, রেভেল পয়েট হচ্ছে লর্ড বায়রন। আর বৈপ্লবিক কবি বা রেভলিউশনারি পয়েট হচ্ছে আমাদের পিবি শেলি। তিনি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছিলেন, দ্যাটস ওয়াই তার নাম হচ্ছে রেভলিউশনারি পয়েট। আর লর্ড বায়রনকে বলা হয় রেভেল পয়েট। লর্ড বায়রন হচ্ছে আমাদের বাংলাদেশের কাজী নজরুল ইসলামের মতো, তিনি বিরুদ্ধে গিয়ে, তিনি সরকারের বিরুদ্ধে গিয়ে তিনি লিখতে পারতেন। হাউভার, চলেন আমরা হচ্ছে পিবি শেলির যে এই যে এটা আছে, হ্যাঁ, একটু এখানে আছে কি না, না এখানে না, এটা এই যে এটা আছে, এই যে এটা মনে করা হয়, শুধু মনে করা হয় না, পিবি শেলি একজন নাস্তিক ছিলেন, এটাই ধরা হয় এবং এটাই প্রমাণিত। পিবি শেলি একজন নাস্তিক ছিলেন। তো নাস্তিক, এথিইজম মানে কি? নাস্তিকতাবাদ। তো তিনি লিখেছিলেন, তিনি যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন তখন তিনি এই বইটি লিখেছিলেন, দ্য নেসেসিটি অফ এথিইজম, অর্থাৎ নাস্তিকতার প্রয়োজনীয়তা, নাস্তিকতার প্রয়োজনীয়তা। তিনি লিখেছিলেন দ্য রিভল্ট অফ ইসলাম। এই জিনিসগুলো কিন্তু অনেকটা ইসলামকে, মানে
ইসলামকে আসলে মানে বিরুদ্ধে করে অথবা ধর্মের বিরুদ্ধে গিয়ে তিনি লিখেছিলেন এই লেখাগুলো, ঠিক আছে। দ্যাটস ওয়াই তখন কিন্তু মানুষ তাকে মনে করতো যে তিনি নাস্তিক ছিলেন। আসলে মনে করতেন না, এটা তিনি আসলেই নাস্তিক ছিলেন। তো এখান থেকে পরীক্ষাতে আসার মতো সবচেয়ে বেশিবার যেটা পরীক্ষাতে আসছে, এগুলো সবগুলি পরীক্ষাতে আসছে, মিস নাই, এগুলো সবগুলি কিন্তু পরীক্ষাতে আসছে। তবে একটা বিষয় আমি একটু শর্টকাটে আপনাদেরকে বলতে চাই, সেটা হলো এভাবে মনে রাখবো আমরা, ওজাইমেন্ডিয়াস একটু মনে রাখার জন্য, অনেকগুলো পড়া তো কয়েকটা যদি মনে রাখতে পারে, ওজাইমেন্ডিয়াস এবং অ্যাডোনাইস আকাশে বাতাসে এবং মেঘের উপরে ঘুরে বেড়ায়, এবং মেঘের উপরে ঘুরে বেড়ায়। মনে রাখা যায় না তো, দুই একটা যদি একটু টেকনিকে করে ফেলতে পারেন। মেঘের উপরে ঘুরে বেড়ায়, মেঘের উপরে ঘুরে বেড়ায়। আচ্ছা, মেঘের উপরে, হ্যাঁ ভার্সিটি থেকে তাকে এক্সপেল করা হয় এই বইটার কারণে। আচ্ছা, আকাশে মানে হলো স্কাইলার্ক, আকাশে মানে হলো স্কাইলার্ক, বাতাসে মানে হলো ওয়াইন্ড, আর মেঘের উপরে মানে হচ্ছে ক্লাউড। মেঘ মানে কি বলেন? ক্লাউড। ওকে, তাহলে ওজাইমেন্ডিয়াস এবং অ্যাডোনাইস আকাশে বাতাসে মেঘের উপরে ঘুরে বেড়ায়। তো একটু খেয়াল করে দেখেন, আমরা তাহলে চলে আসি, আমরা তাহলে এখন এইটা দিয়ে কি কি পড়তে পারবো। আমরা হচ্ছে অ্যাডোনাইস এটা দিয়ে পড়তে পারলাম, তারপরে ওয়াইন্ড, তাই না? ওয়াইন্ড মানে কি? ওয়াইন্ড মানে বাতাস, বাতাসে এটা দিয়ে পড়তে পারলাম, তাই না? তারপরে স্কাইলার্ক মানে হচ্ছে আকাশে, এটা পড়তে পারলাম। ওজাইমেন্ডিয়াসও চলে আসলো, তাই না? ওজাইমেন্ডিয়াস 43 বিসিএস এ আসছে এবং 45 বিসিএস এ আসছে। চলেন এই পাশে কি আছে, আকাশে এই যে মেঘের উপরে ঘুরে বেড়ায়, দা ক্লাউড, তাই না? দা ক্লাউড। আর কোনো কিছুই পড়বেন না। দা নেসেসিটি অফ এথিজম তো আমরা আগে থেকেই পড়বো। তাহলে দেখেন, এটা জাস্ট মনে রাখতে পারলে মোটামুটি দুই একটা যদি টেকনিক দিয়ে খেয়াল রাখেন, তাহলে অন্যগুলোর উপরে চাপ কমে। ধরেন পিবি শেলি পড়ে ফেললেন, তাহলে জন কিটস এর উপর চাপ কমবে, তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের উপরে চাপ কমবে। চাপ কমাটা হচ্ছে ইম্পর্টেন্ট, তাই না? তাহলে ওজাইমেন্ডিয়াস এবং অ্যাডোনাইস আকাশে বাতাসে মেঘের উপরে ঘুরে বেড়ায়। তাহলে আকাশে কি? স্কাইলার্ক, বাতাসে কি? ওয়াইন্ড, মেঘের উপর কি? ক্লাউড। মোটামুটি ডান। আর তিনি যেহেতু নাস্তিক ছিলেন, নাস্তিকতার দুটি বই আছে, একটি হলো দ্য রিভোল্ট অফ ইসলাম, আরেকটি হলো কোনটা? দ্য নেসেসিটি অফ এথিজম। আর কোনো কিছুই দরকার নাই। তবে এটা পরীক্ষাতে আসে, প্রমিথিউস আনবাউন্ড, এটাও পরীক্ষাতে অনেকবার আসছে, প্রমিথিউস আনবাউন্ড। হাউভার অ্যাডোনাইসটাকে নিয়ে যদি আমি কথাবার্তা বলি, অ্যাডোনাইস হচ্ছে একজন, আচ্ছা অ্যাডোনাইসটা কি জানি না আমরা, খেয়াল করেন তো। অ্যাডোনাইস হচ্ছে অন দ্য ডেথ অফ জন কিটস, 37 বিসিএস এ আসছে এটা। জন কিটস এবং পিবি শেলি তারা খুবই ভালো বন্ধু ছিলেন। এই যে খুবই ভালো বন্ধু ছিলেন, এই ভালো বন্ধুর কারণে কিন্তু আমাদের জন কিটস যখন মারা গিয়েছিলেন, তখন পিবি শেলি তার মৃত্যুর উপরে এলিজি লিখেছিলেন। কি লিখেছিলেন? অ্যাডোনাইস লিখেছিলেন। অ্যাডোনাইস কে? পিবি শেলির নাম, জন কিটস এর নাম কি অ্যাডোনাইস? না। এই অ্যাডোনাইস হচ্ছে গ্রিক মেথোডোলজির একজন দেবদূত বা একজন স্বর্গ, মানে থাকে না যে হেভেনের মধ্যে যে থাকে, এগুলোকে কি যেন বলে, স্বর্গীয় কোনো দূত ধরেন, হ্যাঁ, গ্রিক। তো এই স্বর্গীয় যে দূত, তিনি হচ্ছে খুবই অল্প বয়সে মারা যান। তার মাও কিন্তু স্বর্গের একজন দেবী। তার মা হচ্ছে, এই অ্যাডোনাইসের মা স্বর্গে তখন হচ্ছে মিটিংরত অবস্থায় ছিলেন। আর এদিকে অ্যাডোনাইসকে খুবই ছোট কালে একটি শূকর তাকে হত্যা করে মেরে ফেলেছে, মানে তাকে মেরে ফেলেছে। এখন কথা হলো, এই অ্যাডোনাইসের সাথে কেন আমাদের পিবি শেলি এই জন কিটসকে তুলনা করেছেন? কারণ জন কিটস কিন্তু শুধু 26 বছর বয়সে, অনেক অল্প বয়সে মারা গিয়েছেন। সে একজন স্বর্গীয়, এই অ্যাডোনাইস হচ্ছে একজন স্বর্গীয় একজন শিশু। সেম ভাবে আমাদের জন কিটস একজন স্বর্গীয় শিশু, মনে করছে আমাদের পিবি শেলি। ওকে, তো মোটামুটি এটা তো গেল। আর ওজাইমেন্ডিয়াস নিয়ে যদি আমরা কথা বলি, ধরেন ওজাইমেন্ডিয়াস হচ্ছে
কি যেন রামসেস নামটা কি যেন ইজিপ্টের মিশরের যে, একটু এখানে লিখি, মিশরের যে রাজা ছিলেন বা সম্রাট ছিলেন, রামসেস মনে হয় নামটা, তিনি রামসেস টু মনে হয়, তাই রামসেস টু। তো এই রামসেস টু হচ্ছে কি, বেসিক্যালি তিনি মনে করতেন পিবি শেলি ইউজ টু কিপ কিডস পোয়েম উইথ হিম। হ্যাঁ, পিবি শেলি সবসময় তার পকেটের মধ্যে জন কিটসের কবিতা রাখতেন, এত পছন্দ করতেন, জন কিটসের কবিতা সবসময় পিবি শেলির পকেটে থাকতো। ঠিক আছে, আচ্ছা তাহলে ইজিপ্টের যে সম্রাট বা রাজা রামসেস, তিনি হচ্ছে ধরেন ওজাইমেন্ডিয়াসের এটা হচ্ছে একটা পেডেস্টাল, হ্যাঁ, মূর্তি যে রাখা হয়, ওই মূর্তিটা ভেঙে গিয়েছে, চারপাশে শুধু বালু আর বালু, চারপাশে শুধু বালু আর বালু। ওই মূর্তির শুধু দুটা পা আছে এখন, আর কোনো কিছুই নাই। মূর্তির শুধু দুটা কি আছে বলেন, এখন পা আছে, আর কোনো কিছুই নাই। তবুও কিন্তু এখানে লেখা আছে ওজাইমেন্ডিয়াস কিং অফ কিংস, ওজাইমেন্ডিয়াস কিং অফ কিংস, মানে কি আমি হচ্ছি রাজাদের রাজা। যদিও কি নাই দেখেন তো, অস্তিত্ব নাই, তবুও লেখা আছে কি রাজাদের রাজা। এটা কি বেসিক্যালি আমরা যখন হচ্ছে একটা লিটারেরি একটা টার্ম পড়ি যে ওজাইমেন্ডিয়াস রাজাদের রাজা, হ্যাঁ রূপক অর্থে, হ্যাঁ এটা কিন্তু রূপক একটা ব্যবহার, যে রাজাদের রাজা বলা হচ্ছে, আসলে সে কিন্তু কোনো কিছুই না, কারণ তার কোনো অস্তিত্ব এখানে এখন নাই, শুধু পা দুটা আছে। সো ওজাইমেন্ডিয়াস নিয়ে আর কোনো কিছু পড়াশোনা করা দরকার নাই। এবার আসেন, এটাও তো ডান। এই যে পিবি শেলি থেকে মাস্ট পড়তে হবে, পিবি শেলি থেকে ইফ উইন্টার কামস। আচ্ছা, পিবি শেলি থেকে 4টা ওয়ার্ড মুখস্থ করে ফেলবো আমরা। একটা হচ্ছে স্প্রিং, এখনই মুখস্থ করে ফেলবেন সবাই আপনারা। স্প্রিং, তারপরে সং, তারপরে ওয়েভ, তারপরে লেজিসলেটরস। লেজিসলেটরস বানানটা হচ্ছে একটু মুছে দিচ্ছি, লেজিসলেটরস হবে এটা, হ্যাঁ লেজিসলেটর মানে আইন প্রণেতা, লেজিসলেটরস। ওকে, তাহলে দেখেন ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং, এই যে স্প্রিং ওয়াটার দিকে তাকান, তারপর হচ্ছে লেজিসলেটর ওয়াটার দিকে তাকান, তারপরে হচ্ছে সংস ওয়াটার দিকে তাকান, তারপরে ওয়েভ ওয়াটার দিকে তাকান। এত পরে মনে রাখা সম্ভব হবে না। এই প্রশ্নটা আসছে 44th বিসিএস, দেখেন 44th বিসিএস আসছে, কি আসছে জানেন? 44th বিসিএস আসছে যে ও লিফট মি অ্যাজ আ ওয়েভ, আ লিফ, আ ক্লাউড, আই ফল আপন দ্য থ্রনস অফ লাইফ, আই ব্লিড। এটা কোন, এটা হচ্ছে পিবি শেলির কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানে ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? পিবি শেলি বললেও হবে না, পিবি শেলির কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সো ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন, ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন। ঠিক আছে, এইভাবে আমরা এটাকে মনে রাখলাম। সো একটু এভাবে মনে রাখি, ওয়েভের ডব্লিউ আছে এখানে, ওয়েস্ট ওয়াইন্ডের ডব্লিউ আছে, এটা হচ্ছে আমরা এইভাবে মনে রাখলে মোটামুটি খেয়াল থাকবে। ঠিক আছে, তাহলে স্প্রিং, বাকিগুলো কিন্তু এটাও আসে পরীক্ষা, দেখেন our sweetest songs are those that tell of saddest thought, এটাও কিন্তু কোন গ্রন্থ থেকে সেটা লিখে আছে দেখেন, ওড টু স্কাইলার্ক। একটু ওকে, তাহলে 4টা ওয়ার্ড একটু লিখে ফেলেন তো সবাই। এই 4টা ওয়ার্ড একটু এক ঝলক লিখে ফেলেন তো, এই 4টা ওয়ার্ড একটু এক ঝলক লিখে ফেলেন তো। স্প্রিং, সং, ওয়েভ, লেজিসলেটরস, সবাই লিখে ফেলেন তো, একবার লিখে ফেলেন তাহলে ভুলবেন না। একবার লিখে ফেলেন স্প্রিং, সং, ওয়েভ, লেজিসলেটরস, একবার লিখে ফেলেন তাহলে আমরা ভুলতেছি না। হ্যাঁ, স্প্রিং, সং, ওয়েভ, লেজিসলেটরস আসবে, পিবি শেলি থেকে আসবে না, মিস নাই, এতবার পরীক্ষাতে আসছে। আচ্ছা, এবার তাহলে আরেকটা বিষয় দেখি, দেখেন আরেকটা বিষয় দেখেন, এই যে সংস এর মধ্যে যে এস আছে, স্কাইলার্কের মধ্যেও এস আছে, ওয়েভের মধ্যে ডব্লিউ আছে,
ওয়াইন্ডের মধ্যেও কিন্তু ডব্লিউ আছে, জাস্ট মনে রাখেন অ্যান্সার করার জন্য দরকার হবে। ঠিক আছে, 4টা ওয়ার্ড লিখে ফেলেন, স্পিক, সং, ওয়েভ, লেজিসলেটরস। ওকে, তাহলে আমরা এইভাবে মনে রাখবো। সংস যেটা আছে ওইটা হলো স্কাইলার্ক, আর ওয়াইন্ড যেটা, ওয়েভ যেটা আছে সেটা হলো ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড। এই তো, ডান। এবার চলেন আমরা পিবি শেলি থেকে চলে আসব জন কিটসে। জন কিটস একজন ডাক্তার ছিলেন, একজন ফিজিশিয়ান ছিলেন, তাই না? ডাক্তার ছিলেন। জন কিটস মানে বিউটি, বিউটি দিয়ে যত কিছু আসবে সবকিছু হচ্ছে জন কিটস। বিউটি মানেই হলো জন কিটস। এবার দেখেন জন কিটসের মধ্যে আমরা একটু এইভাবে লিখে নিব, ম্যাগনা, MEGHNA, ম্যাগনা। ঠিক আছে, ম্যাগনা লামিয়া। ঠিক আছে, লিমা লিখবো আমরা, ম্যাগনা লিমা। লিমাটা লিখলে একটু বেটার হবে, তাহলে মনে থাকবে। দেখেন ম্যাগনা লিমা, LIMA, লিমা। এই MA যেটা আছে, MA হচ্ছে মেলানকোলি, MA হচ্ছে মেলানকোলি। মেলানকোলি এটা একটা গ্রন্থের নাম। ইতে হচ্ছে, দেখেন ইতে হচ্ছে অ্যান্ডিমিয়ন, জিতে হচ্ছে গ্রেসিয়ান ওর্ন, এইচে হচ্ছে হাইপারিয়ন, এনে হচ্ছে নাইটিঙ্গেল, এতে হচ্ছে অটাম, লিমার এলে হচ্ছে লামিয়া। ঠিক আছে, আর লিমার আইতে হচ্ছে ইজাবেলা। আর MA যেটা আছে এটা কোনো কিছুই নাই, এটা যা সম্পূর্ণ করার জন্য লেখা। ঠিক আছে, ওকে। তাহলে আবারও বলছি, ম্যাগনা হচ্ছে মেলানকোলি, এটা নাই এখানে, এটা এখানে লেখা হয় না, ওড টু মেলানকোলি। হ্যাঁ, তাহলে এম হচ্ছে মেলানকোলি, ই হচ্ছে এন্ডিমিয়ন, জি হচ্ছে গ্রেসিয়ান ওর্ন, এইচ হচ্ছে হাইপারিয়ন, এন হচ্ছে নাইটিঙ্গেল, এ হচ্ছে অটাম, এল হচ্ছে লামিয়া, আই হচ্ছে ইজাবেলা। ওকে, মোটামুটি ডান। আবারও বলছি, একটু দেখেন, এম হচ্ছে মেলানকোলি, ই হচ্ছে এন্ডিমিয়ন, জি হচ্ছে গ্রেসিয়ান ওর্ন, এইচ হচ্ছে হাইপারিয়ন, এন হচ্ছে নাইটিঙ্গেল, এ হচ্ছে অটাম, এল হচ্ছে লামিয়া, আই হচ্ছে কি বলেন, আই হচ্ছে ইজাবেলা। এই তো ডান। তো এটা আর দরকার হচ্ছে না, এটা অনেক বড়, মনে রাখা দরকার নাই, বাকি সবগুলো কিন্তু ডান। আর একেবারে জন কিটস থেকে কোশ্চেন হয় না, খুবই খুবই কম, মানে কোশ্চেন হবে এখান থেকে, কারণ এগুলো এতটা ইম্পর্টেন্ট। ইজাবেলা, অটাম, গ্রেসিয়ান ওর্ন, নাইটিঙ্গেল সবগুলোই কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে কিন্তু আসছে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা হচ্ছে কি দিয়ে যেন মনে রাখলাম, ম্যাগনা লিমা, আচ্ছা ওজাইম্যান্ডিয়াস, এবং ওইটা হচ্ছে পিবি শেলির গুলো 5টা ছিল এখানে, তাই না? 5টা ছিল, ওজাইম্যান্ডিয়াস, অ্যাডোনাইস, আকাশে বাতাসে মেঘের উপর উড়ে, মানে উড়ে বেড়ায়, ওটা ছিল পিবি শেলি। আর ম্যাগনা এবং লিমা, ম্যাগনা লিমা হচ্ছে জন কিটসের। তাহলে পিবি শেলি আর জন কিটস যখন আপনার পড়া হয়ে গেল, তখন কিন্তু উইলিয়াম ওয়াটসের উপরে চাপ কমবে, তাই না? স্যামুয়েল টেলর কলারিজের উপর চাপ কমবে, মোটামুটি চাপ কমে গেলে কিন্তু পরীক্ষাতে কনফিউশনটা দূর হবে আর কি আমাদের। চলেন আমরা পরের টপিকে যাই। জন কিটসের যত কিছু আছে, জন কিটসের জাস্ট এটা মনে রাখবেন, এই তিনটা মনে রাখবো আমরা, এই তিনটা মনে রাখবেন, হার্ট, হার্ট, আর একটা ওয়ার্ড যেন কোনটা, এটাও পরীক্ষাতে আসে, বিউটি ওয়ার্ডটা মনে রাখবো। হ্যাঁ, কারণ বিউটি মানে হচ্ছে জন কিটস। তাহলে এখানে 3টা শব্দ মনে রাখবো আমরা, বিউটি, তারপর হচ্ছে HEARD এবং HEART। একটা হচ্ছে হার্ড, একটা হচ্ছে হার্ড, HEARD। ওকে, তবে পরীক্ষাতে এটা আসে 4 নাম্বারটা 40 BCS আসছে, হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, আই হোয়ার আর দে, think not of them, though hast thy music too। 40 BCS এর কোশ্চেন এটা। আর বাকিগুলো তো আমরা পারবো, বিউটি, হার্ড এবং হার্ড। ঠিক আছে, ওকে। তাহলে জন কিটস দেখেন, স্প্রিং কিন্তু আমাদের একটা আছে, সেটা হলো কি, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, সেই স্প্রিংটাকে আর পিবি শেলির, তাই না? ক্যান স্প্রিং বি, ইফ উইন্টার কামস, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড,
ওটা হলো পিবি শেলির। আর এই স্প্রিংটা হচ্ছে কার? জন কিটসের। একটু মনে রাখলাম তাহলে, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, ওটা হলো পিবি শেলির। আর এই স্প্রিংটা হলো জন কিটসের, পিবি শেলির বন্ধুর, মনে রাখলেই হবে। হ্যাঁ, ওকে। এবার চলে আসলাম উইলিয়াম ব্লেকে। উইলিয়াম ব্লেক থেকে কিছুই পড়া দরকার নাই, উইলিয়াম ব্লেক থেকে অনেক বেশি পড়া অ্যাকচুয়ালি নাই। সেটা হলো উইলিয়াম ব্লেক একজন কবি ছিলেন এবং একজন পেন্টার ছিলেন, এটা একটা কথা। এবং পরীক্ষাতে আসে সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপেরিয়েন্স, মেরিজ অফ হেল এন্ড হেভেন, এটাও পরীক্ষাতে আসছে। এই তিনটাই পরীক্ষাতে আসে, এই তিনটাই আসে। মিল্টনটা পড়া দরকার নেই। সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপেরিয়েন্স, মেরিজ অফ হেল এন্ড হেভেন, কি? স্বর্গ এবং নরকের বিয়ে, স্বর্গ এবং নরকের বিয়ে, সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপেরিয়েন্স। আর উইলিয়াম ব্লেক পরীক্ষাতে আসে, তিনি একজন পয়েট ছিলেন এবং পেইন্টার ছিলেন, শুধু একবার আসে নাই, এই প্রশ্নটা বিসিএস এ দুইবার আসছে। উইলিয়াম ব্লেকের যেটা আছে আসবে না, উইলিয়াম ব্লেকের এটা পরীক্ষাতে আসে না, কখনো আসবেও না। পরীক্ষাতে কোটেশন আসা মানে উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জন কেটস, পিবি শেলি, স্যামুয়েল টেলর কলারিজ, এর বাইরে জীবনও আসবে না। ওকে, চার্লস ল্যাম্ব। চার্লস ল্যাম্বের পরীক্ষাতে একটা বিষয় আসে, পরীক্ষাতে আসে যে এলিয়া নিয়ে কে লিখেছেন, এলিয়া নিয়ে কে লিখেছেন, জাস্ট এটাই মনে রাখবো আমরা, আর কোনো কিছুই মনে রাখা দরকার নাই, ঠিক আছে? ওকে, তাহলে দ্য এসেস অফ এলিয়া, দ্য লাস্ট এসেস অফ এলিয়া, টেলস ফ্রম শেক্সপিয়ার, না দরকার নাই, শুধু এই দুইটাই, শুধু এই দুইটাই। ফারজানা কি লিখেছেন? উইলিয়াম ব্লেককে কি নিউ ক্লাসিক্যালের পয়েট বলা যায়? হ্যাঁ, বলা যায়। উইলিয়াম ব্লেককে অনেকে নিউ ক্লাসিক্যালের পয়েট বলে, অনেকেই বলে, কারণ তার কিছু লেখালেখি নিউ ক্লাসিক্যাল যুগেও আছে। এই কারণে উইলিয়াম ব্লেককে অনেকে কি বলে? নিউ ক্লাসিক্যালের পয়েট বলে থাকে, কারণ তার কিছু লেখালেখি নিউ ক্লাসিক্যাল যুগেও আছে এবং তিনি ওই যুগ দ্বারা অনেকটা বেশি প্রভাবিত হয়েছিলেন, বলা যায়, অবশ্যই বলা যাবে। আচ্ছা, এবার তাহলে তিনি বিয়ে সাথে করেন নাই কিন্তু, হ্যাঁ, তিনি বিয়ে সাথে করেন নাই, তার প্যান নাম হচ্ছে এলিয়া। এটা পরীক্ষাতে এভাবে আসে যে এলিয়া নামে সাহিত্যকর্ম কে কে লিখতেন? চার্লস ল্যাম্ব। তারপর আছে উইলিয়াম হ্যাজলিট। উইলিয়াম হ্যাজলিট হচ্ছে এখান থেকে পড়াশোনা করা দরকার আছে না? দরকার নাই। উইলিয়াম হ্যাজলিট থেকে পরীক্ষাতে কোশ্চেন আসবে না, আসার মতো না, আসলে এই পর্যন্ত আমি কখনো দেখি নাই এখান থেকে কোশ্চেন আসতে। কোনটা এখান থেকে আসে কিনা? পভার্টি ইজ দ্য টেস্ট অফ, প্রিজুডাইস ইজ দ্য চাইল্ড অফ ইগনোরেন্স, এইজ, এই দুইটা আসে, এই দুইটা আসে পরীক্ষাতে। হ্যাঁ, তিনি এটা মনে রাখবো আমরা, প্রিজুডাইস এবং উইট। প্রিজুডাইস মানে কুসংস্কার, উইট মানে বুদ্ধি। প্রিজুডাইস মানে কুসংস্কার, উইট মানে বুদ্ধি। কুসংস্কার এবং বুদ্ধি নিয়ে উইলিয়াম হাজলিট লেখালেখি করেছেন, ঠিক আছে? প্রিজুডাইস এবং উইট, এটা আমরা লিখিয়ে রাখি এক প্রকার, না হলে ভুলে যাব। এগুলো কিন্তু আপনারা প্রশ্নতে পাবেন, একটু পরে যখন আমরা প্রশ্ন সলভ করব, প্রশ্নের মধ্যে কিন্তু এটা আছে। প্রিজুডাইস এবং উইট নিয়ে হচ্ছে উইলিয়াম হাজলিট লেখালেখি করেছিলেন। আচ্ছা, এবার একটু বাংলা অর্থগুলি পড়ে এদের, যদিও সময় পাওয়া যায় না, খুবই আর্লি টাইম চলে যায়। প্রিজুডাইস ইজ দ্য চাইল্ড অফ ইগনোরেন্স, অর্থাৎ আপনি অজ্ঞ, পড়াশোনা করেন নাই, নিরক্ষর, আপনার কি আপনার সন্তান প্রসব করেন, সেখানে কে আসে? প্রিজুডাইস, মানে ইগনোরেন্স থেকে প্রিজুডাইস জন্মগ্রহণ করে, কুসংস্কার আসে কি? অজ্ঞতা থেকে। আর উইট ইজ দ্য সল্ট অফ কনভারসেশন নট দ্য ফুড, মানে আপনার মাথায় বুদ্ধি আছে, ওটা হচ্ছে কনভারসেশনের খাবার। হ্যাঁ, ওটা হচ্ছে কি কনভারসেশনের সল্ট, মানে কি কনভারসেশন আপনি কখন মজা পান? যখন দেখেন যে কনভারসেশনের মধ্যে উইট আছে, প্রজ্ঞা আছে, কথাবার্তা শুনতে ভালো লাগে। খাবার দিলে ভালো লাগে না, খাবার ভালো লাগার কোনো কিছু না, কথা শুনলেও কিন্তু ভালো লাগে। কিছু মানুষ আছে কথা শুনলে দেখবেন ভালো লাগে, অনেক সুন্দর কথাবার্তা বলে। ওকে, জর্জ গর্ডন লর্ড বাইরন, অনেক 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 গুরুত্বপূর্ণ। রেবেল পোয়েট লেডি অ্যাডা, হিজ ডটার। লেডি অ্যাডা হচ্ছে আমাদের প্রথম প্রোগ্রামার, তাই না? আমাদের কম্পিউটার জগতে তিনি বিখ্যাত একজন নাম, প্রথম প্রোগ্রামার। এই প্রোগ্রামার হচ্ছে আমাদের জর্জ গর্ডন লর্ড বাইরনের মেয়ে লেডি অ্যাডা। তারপরে তার ফেমাস ওয়ার্ক কি কি আছে? তার ফেমাস ওয়ার্ক হচ্ছে ডন ওয়ান।
অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর কোনো কিছুই এখান থেকে পড়ার নাই, একটাও পড়বেন না। এটা পড়বেন দ্য ভিশন অফ জাজমেন্ট, এটা পড়বেন। আর ডন ওয়ানটাকে পড়বেন। ডন 145, অর্থাৎ সর্বশেষ যে বিসিএসটা গেল ওই বিসিএস এর মধ্যে কিন্তু ডন ওয়ান ছিল। এই ডন ওয়ানটা বেসিক্যালি ধরেন ডন ওয়ান হচ্ছে একজন, এই ডন ওয়ান হচ্ছে একজন এমন একজন বালক, যেই বালককে তার মা চায় না যে সে বাহিরের জগতে মিশুক, সে বাহিরের জগতে মিশুক, তার মা এটা চায় না। তার মা চায় যে সে বাসায় থাকবে, তার জন্য যদি হাউস টিউটর দরকার হয় তাহলে আমি 10 জন টিউটর রাখবো, বাসায় সে থাকবে, ঠিক আছে। সো এই যে আমাদের ডোনা জুলিয়া, তিনি হচ্ছেন ডন আলফানোসের, কি বলেন, ডন আলফানোসের ওয়াইফ। ডোনা জুলিয়া হচ্ছে ডন ওয়াইফ সে, আর ডন আলফানোস হচ্ছে হাজবেন্ড। এই হাজবেন্ডের ওয়াইফ হচ্ছে ডোনা জুলিয়া। তো তার মা ডন ওয়ানের মা চেয়েছে যে ডোনা জুলিয়া যেহেতু হচ্ছে বুদ্ধিমত্তা, পড়াশোনায় শিক্ষিত, সো আমার ছেলেটাকে হচ্ছে ডন ওয়ানকে হচ্ছে একটু দেখাক বা পড়াশোনা করাক। তো ডন ওয়ান তো খুবই ছোট একটা ছেলে, মাত্র 16 বছরের ছেলে। আর ডোনা জুলিয়া, ডন আলফানোসের বয়স হচ্ছে কত? ডন আলফানোসের বয়স হচ্ছে ধরেন 50 বছর, ঠিক আছে। আর ডোনা জুলিয়া হচ্ছে একজন যুবতী মেয়ে, ধরেন 26 বা 30 বছরের মতো। তো সেই যুবতী মেয়ে একচুয়ালি ডন ওয়ানের প্রতি হচ্ছে আকৃষ্ট, ঠিক আছে। এরকম একটা ধরেন ত্রিভুজ টাইপের একটা প্রেমের গল্প নিয়ে হচ্ছে এটা এটা হয় আর কি। তো এগুলো একচুয়ালি শেষের দিকে হচ্ছে এই ডন ওয়ান হচ্ছে একেবারে লাস্টে আমাদের এই এই রাইটিংটার শেষের দিকে, একেবারে শেষের দিকে তাদের ঘরে, হ্যাঁ তাদের ঘরে হচ্ছে ডন ওয়ানকে এবং ডনা জুলিয়াকে একটা রুমে আবদ্ধ অবস্থায় এদেরকে পাওয়া যায়। তো পাওয়া গেলে এই ডন ওয়ান হচ্ছে পালিয়ে থাকে, তবে তার হাজবেন্ড ডন আলফানোস হচ্ছে তাকে প্রথম খুঁজে পায় না। তাকে প্রথম খুঁজে না পেয়ে এই ডনা জুলিয়া হচ্ছে হাজবেন্ডকে ধরছে ইচ্ছা মতে, তুমি আমাকে সবসময় অবিশ্বাস করো, হ্যাঁ তুমি অবিশ্বাস করেছো, আমি তোমার সাথে সংসার করবো না, হ্যাঁ তুমি এরকম টাইপের মেয়েরা যেগুলো করে আর কি, ধরা খেলে, বুঝলেন নাই। তো একটু ভাব নিয়ে নিল। তো তখন হচ্ছে ডন আলফানোস হচ্ছে ডনা জুলিয়ার কাছে আসছে, এসে বলো যে আই এম রিয়েলি সরি, আমি তোমাকে আসলে অবিশ্বাস করা আমার একদমই উচিত হয় নাই, ঠিক আছে। তো এই সরি বলতে এসে দেখে যে এই বাসার মধ্যে একজোড়া জোতা পাওয়া গেছে। তখনই কিন্তু সে ধরে ফেলছে যে আসলে হ্যাঁ এই ডন ওয়ান তাহলে এই রুমের মধ্যে আছে। তো এই ডন ওয়ানকে যখন হচ্ছে ধরে ফেলে তার হাজবেন্ড, ঠিক আছে, যখন তার হাজবেন্ড ধরে ফেলে তখন কিন্তু এই ডন ওয়ান হচ্ছে কি করছে বলেন তো, মানে কাপড় চোপড় খুলে, মানে কাপড় চোপড় নেকেড অবস্থায়, এক কথায় যদি আমি ইংরেজিতে বলি নেকেড অবস্থায় সে হচ্ছে দৌড়ে পালিয়ে যায়। ওকে, এমত অবস্থায় নাটকের শেষ প্রান্তে ডন ওয়ানকে তার মা ট্রাভেলিং এ পাঠিয়ে দেয় 4 বছরের জন্য অন্য আর একটা দেশে, পরিশুদ্ধ হয়ে বা বিশুদ্ধ হয়ে আসতে পারো এখান থেকে। আর ডনা জুলিয়াকেও পাঠিয়ে দেওয়া হয় একটা চার্চে, যেখানে কিনা তিনি নান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তিনি পরিশুদ্ধ বা বিশুদ্ধ হয়ে আসবেন, ঠিক আছে। এই তো ফারজানা লিখছেন চোরের মায়ের বড় গলা, রাইট, ভালো কথা বলেছেন। এই তো আর কোনো কিছু এখান থেকে দরকার নাই। তবে এটা ভালো প্রশ্ন, এই 2 নাম্বারটা ভালো প্রশ্ন, 2 নাম্বারটা ভালো প্রশ্ন, 1 নাম্বারটা ভালো প্রশ্ন, মজা লাগে। রিভেঞ্জ ইজ সুইট স্পেশালি টু উমেন, অর্থাৎ রিভেঞ্জ হচ্ছে অনেক মধুর স্পেশালি মহিলাদের কাছে, পুরুষদের কাছে কিন্তু প্রতিশোধ নেওয়াটা কি বলেন মধুর না। তো ম্যানস লাভ ইজ অফ ম্যানস লাইফ আ থিং অ্যাপার্ট, 2 নাম্বার বাক্যের অর্থ হচ্ছে পুরুষদের ভালোবাসা হচ্ছে তাদের জীবনের একটা অংশ। ধরেন এটা একটা পুরুষের অংশ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছোট অংশটা হচ্ছে তাদের ভালোবাসার একটা অংশ। তবে বলা হয়েছে নারীদের ভালোবাসা হচ্ছে তাদের সবটা, মানে পুরোটা অস্তিত্ব, তাই না। এই কথাটা কিন্তু আবার একটা উল্টা বিষয়, তাই না। ভালো লাগার মতো যে পুরুষদের ভালোবাসে ঠিক আছে, বাট একটা পার্ট,
নট হোল, বাট নারীদের পুরোটা 100% হচ্ছে তাদের অস্তিত্ব নির্ভর করে ভালোবাসার সাথে। দ্য ওমেন্স হোল এক্সিস্টেন্স, আর পুরুষদের কি থিং এ পার্ট, জাস্ট আ লিটল পার্ট। ওকে, জেন অস্টিন আমার পছন্দের একজন লেখিকা, কারণ তিনি হচ্ছে রোমান্টিক পিরিয়ডে এন্টি রোমান্টিক ছিলেন এবং ফিমেল ছিলেন। কি কোনটা লিখেছেন? অবশ্যই অবশ্যই সবগুলি আমরা পড়বো, এখানে একেবারে বাদ দেওয়ার কোনো কিছুই নাই, এখানে একেবারে বাদ দেওয়ার কোনো কিছু নাই। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, একটু সংক্ষিপ্ত ভাবে এটাকেও আমরা একটা ছন্দ বানাই ফেলি। এমা হচ্ছে পার্কে বসে, এমা পার্কে বসে অস্টিন এর সাথে প্রাইড সেন্স আর কিছু আছে, প্রাইড সেন্স সেন্ডিশন নিয়ে আলোচনা করে, সেন্ডিশন নিয়ে আলোচনা করে। এই তো হয়ে গেল। ইমা পার্কে বসে অস্টিনের সাথে কিন্তু সাথে, পার্কে বসে অস্টিনের সাথে প্রাইড সেন্স সেন্ডিশন নিয়ে আলোচনা করে। আবারও বলছি, এমা পার্কে বসে অস্টিনের সাথে প্রাইড সেন্স সেন্ডিশন নিয়ে আলোচনা করে। তাহলে এমা হচ্ছে একটা, পার্ক হচ্ছে ম্যানসফিল্ড পার্ক দুইটা, প্রাইড এন্ড প্রেজুডাইস তিনটা, সেন্স এন্ড সেন্সিবিলিটি চারটা, সেন্ডিশন পাঁচটা। এই তো হয়ে গেল, তাই না? হয়ে গেল কিন্তু। এলিজাবেথ বেনেট, ফিটস উইলিয়াম ডার্সি, জর্জ উইকম্যান, চার্লস বিংলে, জেন বেনেট, লিডিয়া বেনেট। অ্যাকচুয়ালি এই প্রাইড এন্ড প্রেজুডাইস এর যদি আপনি বাংলা মিনিং করেন, এটা বাংলা মিনিংটা একটু অন্যরকম। বাংলা মিনিংটা অন্যরকম কি, একচুয়ালি চলো আমরা একটু আলোচনা করি এটাকে। প্রাইড মানে হলো অহংকার, প্রাইড মানে হলো অহংকার, প্রেজুডাইস মানে হচ্ছে এখানে দুঃখ, ঠিক আছে? তো আমাদের এই সাহিত্যকর্মের প্রধান চরিত্র হলো এলিজাবেথ বেনেট। 45 বিসিএস আসছিল। প্রধান চরিত্র কে বলেন? জেন অস্টিন। এটা না, এটা নাটক হবে কেন? নাটক না, নোভেলিস্ট। তিনি নোভেলিস্ট ছিলেন, নাটক না, নোভেলিস্ট ছিলেন। লিখে আছে নোভেলিস্ট, ঔপন্যাসিক। হ্যাঁ, ঔপন্যাসিক, নোভেলিস্ট ছিলেন। হ্যাঁ, আচ্ছা। তো প্রাইড এন্ড প্রেজুডাইসের প্রধান চরিত্র হচ্ছে কে বলেন তো? এলিজাবেথ বেনেট। এলিজাবেথ বেনেট হচ্ছে মূলত 5 বোনের একজন। এলিজাবেথ বেনেট হচ্ছে মূলত 5 বোনের একজন। আবারও বলছি, 5 বোনের একজন। এর মধ্যে আমাদের এই যে ফিটস উইলিয়াম ডার্সি, সে হচ্ছে এই উপন্যাসের প্রধান নায়ক, প্রধান চরিত্র না, প্রধান নায়ক। আর এখানে চার্লস বিংলে, এই চার্লস বিংলে হচ্ছে ফিটস উইলিয়াম ডার্সির বন্ধু। আমি কথাগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে না শুনেন তাহলে কিন্তু বুঝবেন না। এলিজাবেথ বেনেট প্রধান চরিত্র, নায়িকা, 5 বোনের একজন। ফিটস উইলিয়াম ডার্সি হচ্ছে নায়ক। ফিটস উইলিয়াম ডার্সির বন্ধু হচ্ছে চার্লস বিংলে। তো এই মূল প্রেক্ষাপটটা, মূল ঘটনাটা যদি আমি সংক্ষেপে বলে ফেলি, মূল ঘটনাটা হলো এই এলিজাবেথ বেনেট এবং ফিটস উইলিয়াম ডার্সি তাদের একে অপরের মধ্যে, ফিটস উইলিয়াম ডার্সি একটু ভাব নিয়ে থাকে, প্রাইড দেখায়, অহংকার করে, এতে কষ্ট পায় বা দুঃখ পায় এলিজাবেথ বেনেট, প্রেজুডাইস। তাহলে প্রাইড হচ্ছে ফিটস উইলিয়াম ডার্সি, প্রেজুডাইস হচ্ছে এলিজাবেথ বেনেট।
ঠিক আছে। আর চার্লস বিংলে এটা হচ্ছে ফিটস উইলিয়াম ডার্সির বন্ধু, সেও কিন্তু প্রচুর টাকা পয়সার মালিক, অনেক ধনী। চার্লস বিংলে সেও কিন্তু ধনী। এলিজাবেথ বেনেটের মা এবং বাবা, তাদের কয় সন্তান? 5 সন্তান যেহেতু, তাহলে এলিজাবেথ বেনেটের মা এবং বাবা চায় যে চার্লস বিংলির সাথে তাদের কোনো একটা মেয়েকে যাতে বিয়ে দেওয়া যায়, তাদের কোনো একটা মেয়েকে যাতে বিয়ে দেওয়া যায়, ঠিক আছে। অবশেষে শেষের দিকে এই যে জেনি বেনেট, সে হচ্ছে পরিবারের সবচেয়ে বড় মেয়ে, জেনি বেনেট হচ্ছে পরিবারের সবচেয়ে বড় মেয়ে। তাহলে জেনি বেনেট পরিবারের সবচেয়ে বড় মেয়ে, এই জেনি বেনেটের সাথে বিয়ে হয় চার্লস বিংলের, BINGLEY, এবং আমাদের এলিজাবেথ বেনেটের সাথে, এলিজাবেথ বেনেটের সাথে বিয়ে হয় হচ্ছে আমাদের ডার্সির। আচ্ছা, এই সম্পর্কটা অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত ভালোই রোমাঞ্চকর ছিল, ভালো মানে কোনো ট্র্যাজেডি না, এখানে মিলন হয়েছে। তো এলিজাবেথ বেনেট ডার্সিকে কিন্তু বিয়ে করতে চাইতো না, কারণ তারা একে অপরকে সবসময় ভুল বোঝাবুঝি করতেন। হাউভার এই জর্জ হুইকম্যান একজন খারাপ মানুষ, একজন খারাপ মানুষ যে কিনা ছোট মেয়েকে বিয়ে করেছে, লিডিয়া বেনেটকে বিয়ে করেছে। জর্জ হুইকম্যান লিডিয়া বেনেটকে বিয়ে করেছে, মানে তারা পালিয়ে গিয়েছিল। তো বিয়ে করার পরে জর্জ হুইকম্যান খারাপ মানুষ, সে হচ্ছে বলছে যে আমাকে প্রচুর টাকা দিতে হবে, না হলে আমি লিডিয়া বেনেটকে ছেড়ে দিব, বা আমি হচ্ছে ওর সাথে সংসার করব না। তো এই চক্রান্তটা আমাদের এলিজাবেথ বেনেট মনে করছে যে এটা মনে হয় আমাদের নায়ক ডার্সি করেছে। আসলে ডার্সি করে নাই, ডার্সি বরঞ্চ কি করেছে, এই জর্জ হুইকম্যানকে, সে যে টাকা চেয়েছে তার পরিবার থেকে, বরঞ্চ আমাদের এই জর্জ হুইকম্যানকে টাকা দিয়েছে কে? নায়ক ফিটস উইলিয়াম ডার্সি টাকা দিয়ে বরং এই ঝামেলাটা মীমাংসা করে ফেলেছে আর কি। হ্যাঁ, তখন এলিজাবেথ বেনেট বুঝতে পেরেছে আসলে ডার্সি তো এত খারাপ ছেলে না, আমি এটা মনে করতাম। তো ডার্সি ভালো ছেলে প্রমাণিত হয়েছে। তারপরে কিন্তু এলিজাবেথ বেনেট এবং ডার্সির মধ্যে বিয়ে হয়। অন দ্য আদার হ্যান্ড ওই পাশে জেনি বেনেট এবং হচ্ছে আমাদের এই যে চার্লস বিংলির মধ্যেও কিন্তু বিয়ে হয়ে মিলন হয়েছে নাটকটা, মানে উপন্যাসটা, ঠিক আছে। সেন্স এন্ড সেন্সিবিলিটি, ইমা ম্যানসফিল্ড পার্ক, এখানে আর কোনো কিছু পড়া দরকার নাই, এটা পড়ার মতো আছে, এটা ভালো একটা লাইন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের জেন অস্টিন লিখেছেন যে আসলে এরকম আর কি লেখাটা, ধরেন একটা পুরুষ, একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষের দিকে তাকিয়েছে, মেয়ে মানুষের একটা চুল টুল দিয়া দেই, না হলে একটু কেমন যেন দেখায়, দাড়ি দিলাম না তো, আবার না চুল দিলাম। তো একটা পুরুষ যখন, একটা মেল যখন একটা ফিমেলের দিকে তাকায়, তখন ফিমেলটা মনে করে, কি মনে করে জানেন? ফিমেলটা মনে করে যে আমাকে হচ্ছে যেহেতু তিনি অ্যাডমায়ার করেছে, প্রশংসা করেছে, তাহলে তিনি মনে হয় আমাকে ভালোবাসেন। প্রশংসা করেছে মানে কি, তিনি আমাকে মনে হয় ভালোবাসেন। একটু পরে তিনি ভাবেন যে তিনি যেহেতু আমাকে ভালোবাসেন, তাহলে আমি হয়তোবা কি হতে পারবো, তার মা হতে পারবো। মানে কি বুঝতে পারতেছেন? মানে বিষয়টা হচ্ছে এরকম ভাবে যে মানে তারা প্রশংসা করছে মানেই কিন্তু তারা হচ্ছে এরকম টাইপের ভাবনা ভাবে, ঠিক আছে। ওকে, হার্ভার্ড প্রাইড এন্ড প্রেজুডিস থেকে লেখা এটা। এবার চলে আসলাম আলেকজান্ডার পাস্কিন, ফাদার অফ মডার্ন রাশিয়ান লিটারেচার, ন্যাশনাল পোয়েট অফ রাশিয়া। কোনো কিছু পড়ার দরকার নাই, শুধুই একটা লাইন পড়বো, সেটা হচ্ছে ন্যাশনাল পোয়েট অফ রাশিয়া। ডান, আর কোনো কিছু পড়া দরকার নাই। ওকে, সো ন্যাশনাল পোয়েট অফ রাশিয়াকে আলেকজান্ডার পাস্কিন। এবার চলে আসলাম প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের মধ্যে আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো মেইন টপিকের মধ্যে আলোচনায় ছিল না। আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন মানে শেষ না হওয়া পর্যন্ত আমরা ক্লাস থেকে লিভ না নিয়ে লাইভ ক্লাসটি করার ট্রাই করব। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন, হু ইজ নট আ ভিক্টোরিয়ান পোয়েট? এটা আমরা সবাই জানি,
এটা আমি অলরেডি বলে দিয়েছি আপনাদেরকে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোনো ভিক্টোরিয়ান পয়েট না। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে একজন রোমান্টিক পয়েট, বাকি তিনজন হচ্ছে ভিক্টোরিয়ান পয়েট। আপনাদেরকে আমি কোশ্চেন দিব, কোনটা অ্যান্সার করবেন। দ্য ক্যারেক্টার এলিজাবেথ বেনেট অ্যাপিয়ার্স ইন দ্য নোভেল, একটু আগে আমরা পড়লাম প্রাইড অ্যান্ড প্রেজুডাইস। এই নোভেলটিতে হচ্ছে, এই যে নোভেল কিন্তু নোভেল, এই নোভেলটিতে হচ্ছে আমাদের এলিজাবেথ বেনেট প্রটাগনিস্ট বা প্রধান ক্যারেক্টার কিন্তু আছে। ওকে, সো 3 নাম্বার কোশ্চেনে চলে আসলাম। ডন ওয়ান। ডন ওয়ান কে লিখেছেন? ডন ওয়ান লিখেছে হচ্ছে আমাদের লর্ড বায়রন, জর্জ গর্ডন লর্ড বায়রন। আমি আপনাদের কোশ্চেন দিব অ্যান্সার করার জন্য, আপনারা সবগুলো কোশ্চেন অ্যান্সার করা দরকার নাই। ওকে, হু রোড দ্য পোয়েম ওজাইমেন্ডিয়াস? 43 বিসিএস আসছে এবং 44 বিসিএস আসছে। ওজাইমেন্ডিয়াস কে লিখেছে? পার্সি বিশি শেলি। আই এম দ্য কিং, কিং অফ দ্য কিংস, অথচ রাজার মাথা নাই, ঠোল নাই, হ্যাঁ মাথাই নাই, অথচ বলতেছি নাকি কিং অফ দ্য কিংস? নো। তারপরে আছে হি প্রেড বেস্ট হু লাভড বেস্ট হু সেড দি ইট। বলেন, এটা আপনারা বলেন। এই কোশ্চেনটা আপনাদেরকে দিলাম, বলেন এই প্রশ্নটা আপনাদেরকে দিলাম। নাম্বার দিয়ে অ্যান্সার করবেন। আপনারা নাম্বার দেন না কেন? 5 নাম্বার দেন, নাম্বার 5 দেন, নাম্বার লিখে অ্যান্সার করেন, নাম্বার 5 লিখে অ্যান্সার করেন। হ্যাঁ, নাম্বার লিখে অ্যান্সার করেন। হি প্রেড বেস্ট হু লাভড বেস্ট, অর্থাৎ এটা অর্থ হলো জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার, মারিনারের মধ্যে কিন্তু এই লাইনটা আছে, তাই না? কে লিখেছে? দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার। নাম্বার 5 লিখে অ্যান্সার করবেন, নাম্বার 5, নাম্বার 5 লিখেন, তারপর অ্যান্সার করেন, ঠিক আছে? স্যামুয়েল টেলর কলারিজ। ওকে, এই যে নাইস কোশ্চেন, উত্তর করেন। এটা আমি বলবো না, এটা আপনাদের। নাম্বার 6, এটা আপনাদেরকে দিলাম, এটা আপনাদের প্রশ্ন। বলেন নাম্বার 6 অ্যান্সার কি? বলেন, এটা আপনাদের জন্য। নাম্বার 6 অ্যান্সার বলেন। ও লিফট মি অ্যাজ আ ওয়েভ, খেয়াল আছে আপনাদের? ওয়েভ, ওয়েভ থেকে বলেছিলাম অ্যান্সার করার জন্য। আ লিফ, আ ক্লাউড, আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ, আই ব্লিড। দ্য এক্সট্রাক্ট ইজ টেকেন ফ্রম পিবি শেলিস পয়েম। এটা আসছে হলো 44th বিসিএস এ। বলেন তাহলে নাম্বার 6 এর অ্যান্সার কি হবে? কি খেয়াল নাই আমাদের? ওয়েভ ডব্লিউ আছে, বলেছিলাম তাই না? স্কাইলার্ক হচ্ছে সং, স্কাইলার্ক এস, সং হচ্ছে কি, তাই না, এস। আর এখানে ওয়েভ হচ্ছে ডব্লিউ এবং ওয়েস্ট ওয়াইন্ড হচ্ছে কিন্তু ডব্লিউ। খেয়াল আছে আপনাদের? আমি কিন্তু বলেছিলাম এটা। ওকে, কোশ্চেন নাম্বার 7 এ চলে আসলাম। হু ইজ নট আ মডার্ন পোয়েট? মডার্ন পোয়েট না কে? এটা আমরা সবাই জানি, আমাদের জন কিটস হচ্ছে রোমান্টিক পোয়েট, তিনি কোনো মডার্ন পোয়েট না। তারপরে চলে আসলাম কোশ্চেন নাম্বার 8 এ। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? এটা আমরা সবাই জানি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি বলেছিলাম যে স্প্রিং আমরা 4টা শব্দ পড়ব, স্প্রিং, তারপরে সং, তারপর হচ্ছে লেজিসলেটরস, স্প্রিং, সং, লেজিসলেটরস। আরেকটা যেন কি ছিল? একটা ওয়েভ ছিল না নাকি? স্প্রিং, সং, লেজিসলেটরস, আরেকটা কি যেন ছিল? একটা ওয়েভ ছিল, ওয়েভ, একটু আগে তো লিখে দিলাম তাই না? একটা ছিল ওয়েভ। ওকে, তো এটা অ্যান্সার হচ্ছে আমাদের পিবি শেলি। স্প্রিং, সং, লেজিসলেটরস, ওয়েভ। এই যে স্প্রিং, এই স্প্রিংটা হচ্ছে পিবি শেলি। আরেকটা স্প্রিং কিন্তু আছে তার বন্ধু, কে কে? জন কিটস। 9 নাম্বার, দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট। মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট একজন, তাই না? মোস্ট ফেমাস, সেই ফেমাস পারসনটা কে বলেন তো? সবচেয়ে বেশি ফেমাস, সবচেয়ে বেশি ফেমাস কে বলেন? ডেফিনেটলি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। একজন হলে একজনই হবে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কোশ্চেন নাম্বার 10, ওয়াজ বোথ আ পোয়েট অ্যান্ড আ পেইন্টার। এটা আমরা সবাই জানি, সবাই পারবো। পোয়েট ছিলেন, পেইন্টার ছিলেন কে? উইলিয়াম ব্লেক, তাই না? উইলিয়াম ব্লেক পোয়েটও ছিলেন এবং পেইন্টারও ছিলেন। সো খুবই সহজ এই প্রশ্নটা। উইলিয়াম ব্লেক ওয়াজ বোথ আ পোয়েট অ্যান্ড আ পেইন্টার।
এরপরে where do the following lines occur in? All alone, alone, all alone, alone on a wide sea. কে কোনটা বলেন তো? কে কোনটা বলেন? পারা যাবে? কে লিখেছেন? লিখেছেন স্যামুয়েল টেইলর কলারিজ। স্যামুয়েল টেইলর কলারিজ কিন্তু কি কোনটার মধ্যে? হ্যাঁ বলেন তো অ্যান্সার কি হবে? কোশ্চেন নাম্বার 11 ডেফিনেটলি দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মারিনার। তারপর কোশ্চেন নাম্বার 12 হু রোট বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। বায়োগ্রাফিয়া লিটারেরিয়া কে লিখেছেন? খেয়াল আছে আমাদের? বায়োগ্রাফিয়া লিটারেরিয়া লিখেছে কে বলেন তো? কোশ্চেন নাম্বার 12 বলেন বায়োগ্রাফিয়া লিটারেরিয়া কে লিখেছে বলেন তো? বায়োগ্রাফিয়া লিটারেরিয়া লিখেছে কে? স্যামুয়েল টেইলর কলারিজ। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রাইটিং তার। হু ইজ নোন অ্যাজ দ্য পয়েট অফ নেচার। এটা আমরা সবাই জানি, পয়েট অফ নেচার বা নেচার টাইপের যা কিছু আছে আমরা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলে থাকি। সো খুবই সহজ একটা প্রশ্ন, দরকার নাই টাইম নষ্ট করার। কোশ্চেন নাম্বার 14 দ্য পোয়েম দ্য সলিটারি রিপার, তাই না? দ্য সলিটারি রিপার খেয়াল আছে আমাদের? ওই যে একাকী যে নির্জন একটি পাহাড়ের পাদদেশে হচ্ছে ফসল কাটছে আর গান গাইছে আমাদের সেই বালিকাটি, যেই বালিকার গানটি হচ্ছে আমাদের কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কানে এখনো মানে এখনো বাজছে, তাই না? দ্য সলিটারি রিপার কে লিখেছে? দ্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারপর কোশ্চেন নাম্বার 15 হুইচ অফ দ্য ফলোইং রাইটার্স বিলংস টু দ্য রোমান্টিক পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। খুবই সহজ, দরকার নাই টাইম নষ্ট করার। উত্তর হচ্ছে কে বলেন তো? সহজ প্রশ্ন তাই না? কে হবে? স্যামুয়েল টেইলর কলারিজ, নাম্বার 15। এবার চলে আসলাম কোশ্চেন নাম্বার 16 দ্য রোমান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার বিগ্যান উইথ দ্য পাবলিকেশন অফ। আপনাদেরকে আমি বলেছিলাম যে রোমান্টিক পিরিয়ড 1798 সালে, রোমান্টিক পিরিয়ড 1798 সালে লিরিক্যাল ব্যালাডস পাবলিকেশনের মাধ্যমে কিন্তু শুরু হয়েছিল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং কে লিখেছিলেন? স্যামুয়েল টেইলর কলারিজ। তারপর কোশ্চেন নাম্বার 17 চলে আসলাম হু রোট বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। একেবারেই সমানষ্ট করার দরকার নাই, কারণ বিউটি নিয়ে যা কিছু আছে সবকিছু লিখবেন জন কিটস, কারণ জন কিটসকে বলা হয় বিউটির কবি, তাই না? পয়েট অফ বিউটি। পয়েট অফ নেচার বলা হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে, জন কিটসকে বলা হয় কিন্তু কি পয়েট অফ বিউটি, মানে বিউটি এর কবি বা সৌন্দর্যের কবি। কোশ্চেন নাম্বার 17। এবার চলে আসলাম কোশ্চেন নাম্বার 18 হুইচ ইজ নোন অ্যাজ রোমান্টিক পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। এটা আমরা এতবার পড়েছি, জাস্ট অনেকবার পড়েছি, তাই না? 1798 সালে আমাদের হচ্ছে কি রোমান্টিক পিরিয়ড শুরু হয় লিরিক্যাল ব্যালাডস পাবলিকেশনের মাধ্যমে। চলে আসলাম কোশ্চেন নাম্বার 19 দ্য অথর অফ সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স। দিস কোশ্চেন ইজ ফর ইউ পিপল। এটা আপনারা অ্যান্সার করবেন, এটা আমি অ্যান্সার করে দিব না। করেন তো এই প্রশ্নটা অ্যান্সার। টাইম দিলাম এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য, সবাইকে টাইম দিলাম। দ্য অথর অফ সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স, বলেন তো অ্যান্সার কি হবে এটা? দ্য অথর অফ সংস অফ ইনোসেন্স অ্যান্ড অফ এক্সপিরিয়েন্স, বলেন তো অ্যান্সার কি হবে? কে লিখেছেন? পারা যাবে না? পারা যাবে? জন কিটস তো কি লিখছে? হ্যাঁ উইলিয়াম ব্লেক, তাই না? আচ্ছা, তারপরে ম্যারেজ অফ হেল অ্যান্ড হেভেন, ম্যারেজ অফ হেল অ্যান্ড হেভেন বলেছিলাম কিন্তু এটাও কিন্তু দাগিয়ে দিয়েছিলাম, এটাও কিন্তু আপনাদেরকে দাগিয়ে দিয়েছিলাম। ম্যারেজ অফ হেল অ্যান্ড হেভেন, স্বর্গ এবং নরকের বিয়ে। বলেন অ্যান্সার কি হবে? 20 নাম্বার। যেগুলো একটু কঠিন সেগুলো হচ্ছে আপনাদের জন্য, সহজগুলো ধরে লাভ নাই। ম্যারেজ অফ হেল অ্যান্ড হেভেন অ্যান্সার হবে কি বলেন? বলেন। অবশ্যই অ্যান্সার হবে উইলিয়াম ব্লেক, তাই না? সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স, ম্যারেজ অফ হেল অ্যান্ড হেভেন, এই তিনটাই হচ্ছে বেসিক্যালি উইলিয়াম ব্লেকের লেখা। তিনি একজন পয়েট এবং পেইন্টার। দ্য ড্যাফোডিলস ইজ আ পোয়েম বলেছিলাম, তাই না?
নেচারের কবি, ডেফোডিলস এর কবি, তাই না, প্রকৃতির কবি, চাইল্ডহুডের কবি কে বলেন তো? কে বলেন? ডেফোডিলস এর কবি হচ্ছে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 22 নাম্বার, লিরিক্যাল ব্যালাডস ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার। এত সহজ, টাইম নষ্ট করা একেবারে দরকার নাই। লিরিক্যাল ব্যালাডস পাবলিশড হয়েছে কিন্তু আমাদের 1798 সালে, তাই না, একেবারে ফার্স্টে। The albatross is a character found in the poem. Nice question. This question is for you people. বলেন এটা অ্যান্সার কি হবে? অ্যালবাট্রস পাখিটা, এই চরিত্রটা কোন কবিতায় খুঁজে পাওয়া গিয়েছিল বলেন তো? ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি নাকি দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মারিনার, দ্য জঙ্গল বুক, লর্ড অফ দ্য ফ্লাইস? কোনটাতে পাওয়া গিয়েছিল বলেন তো? বলতে পারবেন কোনটায় খুঁজে পাওয়া গিয়েছিল এটা? 23 নাম্বার, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মারিনার। তারপর কোশ্চেন নাম্বার 24, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোড, কোনটা লিখেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছিলাম না 5টা কবিতা আছে একটা লুসি নামে মেয়েকে নিয়ে, তাই না? 5টা কবিতা আছে একটা লুসি নামে মেয়েকে নিয়ে, যে মেয়েটি কিনা ছোট কালে মারা গিয়েছিল। সো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লুসি পোয়েমস লিখেছিলেন, তাই না? 24। চলে আসলাম 25-এ, দ্য লিটারেরি ওয়ার্ক কোবলা খান। কোবলা খান হচ্ছে অর্ধেক লিখেছিলেন। হ্যাঁ, তিনি স্বপ্নে দেখছিলেন কোবলা খানকে নিয়ে। এই কোবলা খান হচ্ছে স্বপ্ন তার ভেঙে গিয়েছে, তিনি সম্পূর্ণটা স্বপ্ন দেখতে পারেন নাই, তাই এটা অসমাপ্ত, তিনি সম্পূর্ণ ক্লিয়ারও করতে পারেন নাই। কে সেই রাইটার? কে সেই রাইটার বলেন তো? কোবলা খান তিনি সম্পূর্ণ লিখতে পারেন নাই, সেই রাইটারটা কে? সেই রাইটার হচ্ছে আমাদের স্যামুয়েল টেইলর কলারিজ। ওকে, নাম্বার 26, হু ওয়াজ ইংলিশ পোয়েট এডিক্টেড টু ওপিয়াম? আমি একটু আগে আপনাদেরকে বলেছি এডিক্টেড টু ওপিয়াম, ওপিয়ামে আসক্ত ছিল হচ্ছে আমাদের স্যামুয়েল টেইলর কলারিজ, তাই না? স্যামুয়েল টেইলর কলারিজ হচ্ছে ওপিয়ামে বা আফিমে আসক্ত ছিলেন। কোশ্চেন নাম্বার 26 শেষ হয়ে গেল। এবার আসলাম 27-এ, হু রোট প্রমিথিউস আনবাউন্ড? এটা আপনাদেরকে দিলাম, প্রমিথিউস আনবাউন্ড আপনাদেরকে দিলাম। এটা আমি অ্যান্সার করতে চাই না, আপনারা সময় নিয়ে অ্যান্সার করেন। 27, হু রোট প্রমিথিউস আনবাউন্ড? যেটা আমি বলবো আপনাদের কোশ্চেন, ওটা সবাই অ্যান্সার করবেন। প্রমিথিউস আনবাউন্ড কে লিখেছেন? পি মানে প্রমিথিউস, পি মানে প্রমিথিউস, আর পি মানে পিবি শেলি। পি মানে প্রমিথিউস, পি মানে পিবি শেলি। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 28, দ্য সেন্ট্রাল আইডিয়া অফ ওজাইমেন্ডিয়াস ইজ দ্যাট? নাইস একটা কোশ্চেন, অনেক পছন্দের একটা কোশ্চেন আমার। সেন্ট্রাল আইডিয়া অফ ওজাইমেন্ডিয়াস, ওজাইমেন্ডিয়াসের মূল আইডিয়াটা কি? মূল আইডিয়া হলো তুমি রাজা, একদিন রাজা থাকবা না। হ্যাঁ, এরকম হচ্ছে মূল আইডিয়াটা। কি বলেন তো কোনটা? 28 কোনটা বলেন? দ্য সেন্ট্রাল আইডিয়া অফ ওজাইমেন্ডিয়াস ইজ দ্যাট, বলেন অ্যান্সার কি হবে? অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল উইল পেরিশ। হ্যাঁ, তুমি রাজা হতে পারো, তুমি একদিন কিন্তু ধ্বংস হয়ে যাবাই। ওকে, 28 ডান। এরপরে চলে আসলাম 29-এ, ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড। ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড খেয়াল আছে আপনাদের? আকাশে বাতাসে মেঘের উপরে উড়ে বেড়ায়। ওজাইমেন্ডিয়াস এবং অ্যাডোনাইস, 5টা কিন্তু, ওজাইমেন্ডিয়াস এবং অ্যাডোনাইস আকাশে বাতাসে এবং মেঘের উপরে ঘুরে বেড়ায়। আকাশে বাতাসে, তাই না? আকাশে বাতাসে এবং মেঘের উপরে উড়ে বেড়ায়। কে উড়ে বেড়ায় বলেন তো? ওজাইমেন্ডিয়াস এবং অ্যাডোনাইস আকাশে বাতাসে এবং মেঘের উপরে ঘুরে বেড়ায়। কে কে লিখেছিল এটা বলেন? লিখেছিল পিবি শেলি। ওকে, তারপরে চলে আসলাম 30-তে, আ ফেমাস ইংলিশ পোয়েট হু ওয়াজ প্রফেশনালি নোন এজ মেডিসিন। মেডিসিন মেডিসিন বলেছিলাম যে তিনি হচ্ছে ডাক্তার। আমাদের একজন এখানে ডাক্তার আছে, তাই না? একজন ডাক্তার আছে। কে? পোপ কি ডাক্তার? না। মিল্টন কি ডাক্তার? না। কে ডাক্তার ছিল বলেন তো? সহজ করে দিলাম, 2টা অপশন দিলাম, বলেন। পিবি শেলি ডাক্তার ছিল নাকি জন কিটস ডাক্তার ছিল? বলেন তো।
ডেফিনেটলি কিটস হচ্ছে ডাক্তার ছিল। ওকে, তারপর আসেন ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ইন্সপায়ার্ড বাই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইন্সপায়ার্ড হয়েছিল, কি দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিল বলুন তো? রুশ বিপ্লব, শিল্প বিপ্লব, আমেরিকান বিপ্লব, নাকি ফরাসি বিপ্লব? 1798 ঠিক 10-11 বছর আগে 1789 সালে, কি 9 বছর না 9 বছর, 89 সালে কি হয়েছিল? ফরাসি বিপ্লব হয়েছিল। ওই ফরাসি বিপ্লব কিন্তু সবাইকে অনুপ্রাণিত করেছে, সকল রাইটারদেরকে, রোমান্টিক পিরিয়ডের সকল রাইটারদেরকে অনুপ্রাণিত করেছে। তারপর কোশ্চেন নাম্বার 32, ইন দ্য পোয়েম ওজাইমেন্ডিয়াস হু কলস ওজাইমেন্ডিয়াস কিং অফ কিংস, বলেন তো ওজাইমেন্ডিয়াস কিং অফ কিংস কে বলেছে? ওজাইমেন্ডিয়াস কে রাজাদের রাজা কে বলেছে বলেন তো? ওজাইমেন্ডিয়াস কে রাজাদের রাজা কে বলেছে বলেন, বলেন তো? ওজাইমেন্ডিয়াস কে রাজাদের রাজা কে বলেছে? সে নিজেই বলছে আমি রাজাদের রাজা, তাই না? কিং অফ কিংস নিজেই বলছে, তাই না? ওজাইমেন্ডিয়াস হিমসেলফ নিজেই কিন্তু বলছে। তারপর চলেন কোশ্চেন নাম্বার 33, কিডস বিলংস টু। কিডস বিলংস টু সহজ বিষয়, 1798 সাল, মানে একটু পরেই শুরু হবে 19th সেঞ্চুরি, তাই না? 1799, তারপরে 1800, শুরু হয়ে গেল কিন্তু 1801, মানে কি 19th সেঞ্চুরিতে ঢুকে গেলাম, তাই না? তাহলে কিডস বিলং টু কি বলেন তো? কিডস বিলং টু 19th সেঞ্চুরি। কোশ্চেন নাম্বার 33। এবার চলে আসলাম কোশ্চেন নাম্বার 34 এ, পয়েট অফ সেন্সুয়াসনেস, বলেন সেন্সুয়াসনেস কে বলেন তো? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হলো নেচারের পয়েট, চাইল্ডহুডের পয়েট, তাই না? নেচারের পয়েট, চাইল্ডহুডের পয়েট। বলেন আরেকটা অপশন কেটে দেই, বলেন দেখি সেন্সুয়াসনেস কে, পিবি শেলি নাকি জন কিটস? ছোট করে দিলাম, দুটো অপশন দিলাম, পিবি শেলি আর জন কিটস। বলেন, স্লাইডে ছিল, স্লাইডে ছিল কিন্তু। ডেফিনেটলি দ্য অ্যান্সার ইজ জন কিটস। তারপর আসেন 35, ওই যে জি জি, তাই না? ম্যাগনা, খেয়াল আছে আপনাদের? ম্যাগনা, MEGHNA, ম্যাগনা লিমা, ম্যাগনা লিমা। এম হচ্ছে মেলানকোলি, ই হচ্ছে এন্ডেমিয়ন, জি হচ্ছে গ্রেসিয়ান ওর্ন, এইচ হচ্ছে হাইপারিয়ন, এন হচ্ছে নাইটিঙ্গেল, এ হচ্ছে অটাম, এল হচ্ছে লামিয়া, আই হচ্ছে ইজাবেলা, তাই না? কে লিখেছে বলেন তো? কে লিখেছে? আমরা কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এগুলি পড়েছিলাম? কিছুই এরকম টাইপের পড়ি নাই। উইলিয়াম শেক্সপিয়ার এখানে কোত্থেকে আসবে? আর পিবি শেলিটা তো আমরা মুখস্থ করে ফেলেছিলাম, কোনটা? আকাশে বাতাসে, তাই না? ওজাইমেন্ডিয়াস এবং অ্যাডোনাইস, পিবি শেলি। সো একটাই বাকি আছে, সেটা হচ্ছে কি বলেন? সেটা হচ্ছে জন কিটস। দ্য অ্যান্সার ইজ অপশন ডি। তারপরে চলে আসলাম প্রশ্ন নাম্বার 36 এ, ম্যানসফিল্ড পার্ক, খেয়াল আছে আপনাদের? ওই যে বলেছিলাম ইমা, তাই না? এই লাইনটা বলেছিলাম, ইমা পার্কে বসে, ইমা পার্কে বসে প্রাইড, সেন্স এবং সেন্ডিশন নিয়ে আলোচনা করে। কার সাথে? জেন অস্টিনের সাথে আলোচনা করে। তাহলে ইমা পার্কে বসে প্রাইড, সেন্স, সেন্ডিশন নিয়ে অস্টিনের সাথে আলোচনা করে, তাই না? তাহলে পার্ক হচ্ছে কোনটা? এই যে এটা ম্যানসফিল্ড পার্ক। আর প্রাইড হচ্ছে প্রাইড এন্ড প্রিজুডাইস, সেন্স হচ্ছে সেন্স এন্ড সেন্সিবিলিটি, তাই না? সো দ্য অ্যান্সার ইজ অপশন ডি। কোশ্চেন নাম্বার 37, হু ইজ দ্য অথর অফ হেভেন অ্যান্ড আর্থ? এটাও কিন্তু একটু আগে পড়িয়েছি, হেভেন অ্যান্ড আর্থ। বলেন তো 37 আপনাদের কোশ্চেন, এটা 37 আপনাদেরকে দেওয়া হলো, হু ইজ দ্য অথর অফ হেভেন অ্যান্ড আর্থ? এই প্রশ্নটা আপনাদেরকে দেওয়া হলো, হু ইজ দ্য অথর অফ হেভেন অ্যান্ড আর্থ? বলেন অ্যান্সার কি হবে? ছোট করে দেই, কয়েকটা অপশন ছোট করে দেই। লর্ড টেনিসন ছোট করে দিলাম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছোট করে দিলাম,
বলেন। সো দ্য অ্যান্সার ইজ লর্ড বায়রন, 37। কারণ 37 এর ডি নাম্বার, জন কিটস তো আমরা এইমাত্র পড়লাম, তাই না? এই যে জন কিটস, জন কিটস কোথায়? জন কিটস তো এইমাত্র পড়লাম, এখানে পড়লাম না, যে জন কিটস, তাই না? জন কিটস। সো তাহলে এই উত্তরে কি জন কিটস হওয়ার কোনো সুযোগ নাই। ওকে, 37 গেল। 38, হু ইজ সামটাইমস কল রেবেল পয়েট। আমরা জানি কাজী নজরুল ইসলাম বলা হয় তাকে, তাই না? তাকে কাজী নজরুল ইসলামের সাথে কম্পেয়ার করা হয় বা তুলনা করা হয়। নাম কি তার বলেন? লর্ড বায়রন। 39-এ চলে আসলাম। হু ইজ দ্য অথর অফ প্রাইড এন্ড প্রেজুডিস? এই মাত্র পড়লাম, তাই না? এই মাত্র পড়লাম, জেন অস্টিন। তারপর 40, এটা বলেন, জেন অস্টিন ইজ দ্য রাইটার অফ। এই মাত্র পড়লাম কিন্তু, তাই না? তবুও দিলাম, এই মাত্র পড়ছি এটা আমরা, তবুও দেখি আপনারা কতটুকু ভালো মনে রাখতে পারেন। জেন অস্টিন ইজ দ্য রাইটার অফ, কোনটা বলেন তো? 40 নাম্বার কোনটা বলেন? 40, অ্যান্সার হচ্ছে ইমা। 41-এ চলে আসলাম। এস অফ এলিয়া, বলেছিলাম না এলিয়া নিয়ে লেখালেখি করে, এলিয়া নিয়ে লেখালেখি করে। কে লেখালেখি করে? এলিয়া নিয়ে লেখালেখি করে কে? এমিলি ব্রন্টি বাদ, এমিলি ডিকিনসন বাদ। বলেন, এলিয়া নিয়ে লেখালেখি করে কে? তিনি বিয়ে করেন নাই, তিনি বিয়ে করেন নাই, তার ছদ্মনাম, তার কলম নাম হচ্ছে এলিয়া। বিয়ে করেন নাই, তার কলম নামই হচ্ছে এলিয়া। বলেন 41 অ্যান্সার কোনটা হবে? তার কলম নাম হচ্ছে এলিয়া, তিনি বিয়ে করেন নাই। কোনটা বলেন? উইলিয়াম হাজলিট নাকি চার্লস ল্যাম্ব? 41 হচ্ছে চার্লস ল্যাম্ব। ভেরি গুড। চলে আসলাম 42 নম্বরে। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। চাইল্ড, 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 ঠিক আছে। চাইল্ড কিন্তু চাইল্ড মানেই হচ্ছে সেই ব্যক্তি। কে বলেন তো? চাইল্ড মানে কি বলেন? চাইল্ড মানে কে বলেন? চাইল্ড মানে কে বলেন তো? চাইল্ড, 42 নাম্বার, চাইল্ড মানে কি বলেছিলাম কিন্তু? চাইল্ড, তারপর নেচার, হ্যাঁ, তারপর মিউজিক। কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারপর কোশ্চেন নাম্বার 43, আওয়ার সুইটেস্ট সংস। খেয়াল করতে হবে, সংস, সংস আছে কিন্তু, সংস, সংস হচ্ছে এস দ্বারা। তারপরে বলেন দেখি অ্যান্সার কোনটা হবে? বলেন, সহজ করে দিলাম, তাই না? সংস হচ্ছে এস দ্বারা, ওয়েভ ডব্লিউ দিয়ে ছিল, ওয়াইন্ড ছিল ডব্লিউ দিয়ে, সংস হচ্ছে এস দিয়ে। তারপর কি বলেন? সংস যেহেতু এস দ্বারা, ডেফিনেটলি কি বলেন তো? স্কাইলার্কও কিন্তু এস দ্বারা। ওকে, কোশ্চেন নাম্বার 44, এটাও কিন্তু এটা তো সহজ, তাই না? এটা সহজ। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা তো খুবই সহজ। পিবি শেলি, এটা পড়া দরকারই নাই, খুবই সহজ, অনেকবার পরীক্ষাতে আসছে। আ থিং অফ বিউটি, বিউটি মানেই জন কিটস, একেবারেই আলোচনা করা দরকার না। বিউটি মানেই জন কিটস, জন কিটসকে বিউটি এর কবি বলা হয়। নেচার নেভার ডিড বিট্রে, নেচার নেভার ডিড বিট্রে। আমি একটু আগে বলছি আপনাদেরকে, চাইল্ড, নেচার, মিউজিক, ওই যে দ্য মিউজিক ইন মাই হার্ট, দ্য সোলিটারি রিপার, হ্যাঁ, নেচার নেভার ডিড বিট্রে, চাইল্ড ইজ দ্য, হ্যাঁ চাইল্ড, একটু যে বললাম। সো অ্যান্সার কোনটা বলেন তো? অ্যান্সার হচ্ছে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 46 গেল, এবার আসেন 47, 10,000 saw I at a glance। আমি 10,000 দেখি এক ঝলকে। কি দেখেন? ডেফোডিল ফ্লাওয়ার দেখেন, 10,000 ডেফোডিল ফ্লাওয়ার দেখেন এক ঝলকে। 10,000 ডেফোডিল ফ্লাওয়ার দেখি আমরা এক ঝলকে, ঠিক আছে? তাহলে কাকে দেখেন? ডেফোডিল ফ্লাওয়ার কে লিখেছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 47, 47 এর পরে চলে আসলাম 48 এ, দ্য মিউজিক। এই মাত্র বললাম, এই যে এই যে এই যে এই যে এই যে একটু আগে লিখে দিলাম না? চাইল্ড, নেচার, মিউজিক, চাইল্ড, নেচার, মিউজিক, এই মাত্র যেটা বললাম, হ্যাঁ,
চাইল্ড, নেচার, মিউজিক। এই মিউজিকের কোশ্চেনটাই কিন্তু এটা, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর। বলেছিলাম যে এটা পরীক্ষাতে আসে। কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, খেয়াল আছে আমাদের, এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোনটা? দ্য সলিটারি রিপার। 48 ডান। এবার চলে আসলাম 49-এ। আপনাদের আপনাদের জন্য এটা এটা আমি বলতে চাই না, এটা আপনারা বলবেন। এটা আপনারা বলবেন। হ্যাঁ, হুইচ ওয়ার্ড বিগিনস উইথ দ্য লাইন। এটা এই লাইনটা দিয়ে শুরু হয়েছে, এই লাইনটা দিয়ে শুরু হয়েছে এটা। মাই হার্ট এক্স অ্যান্ড দ্য ড্রাউজি নামনেস পেইনস মাই সেন্স অ্যাজ দো অফ হ্যামলক আই হ্যাড ড্রাঙ্ক। বলেন কোনটা? এটা আপনাদের কোশ্চেন, এই প্রশ্নটা আপনাদের। বলতে পারবেন এটা? বিভিন্ন জন বিভিন্ন রকম অ্যান্সার কেন? কারণ কি? শুনেন, এটা হচ্ছে কি, কবি নাইটিঙ্গেল পাখিটাকে দেখছিলেন। ওই সময় তিনি হচ্ছে এমন মানে কবিত্ব ভাব নিয়েছিলেন একটা, বা এমন একটা কবিতার ভিতরে তিনি ঢুকে গিয়েছিলেন যে তিনি কবিতার মধ্যে গভীর ধ্যানে ছিলেন, এরকম টাইপের। তখন তার ধ্যানটা এরকম ছিল যে তিনি ভাবছেন যে আমার মাথা কেন ব্যথা করছে, বা হচ্ছে আমি এরকম একটা অবস্থার মধ্যে আছি যেন আমি হ্যামলক পান করেছিলাম। নাইটিঙ্গেলের এটা হচ্ছে মানে জাস্ট দুই একটা লাইন মনে রাখলে কিন্তু মোটামুটি অ্যান্সার করতে পারবো নাকি। আচ্ছা, পোয়েটস আর দ্য আনএকনোলেজড লেজিসলেটরস। খেয়াল আছে আমাদের, লেজিসলেটরস কিন্তু আমরা চারটা শব্দ, তাই না? স্প্রিং ছিল, ঠিক আছে, স্প্রিং ছিল, তারপরে কি ছিল বলেন? স্প্রিং ছিল, সং ছিল, ওয়েভ ছিল, লেজিসলেটরস ছিল। সো লেজিসলেটরস কে লিখেছেন বলেন? পিবি শেলি। চারটা, স্প্রিং, legislators, wave, song। 51 দ্য বর্ডারার। খেয়াল আছে আপনাদের? বর্ডারার কিন্তু একমাত্র নাটক। কার একমাত্র নাটক বলেন তো? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একমাত্র নাটক হলো দ্য বর্ডারার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একমাত্র, কারণ তিনি কবি ছিলেন, তিনি নাটক লিখেন নাই, তার একমাত্র নাটক হচ্ছে দ্য বর্ডারার। 51। কাম টু কোশ্চেন নাম্বার 52। One of the four mentioned below is not a novelist of Victorian age. Victorian age এর novelist না, Victorian age এর novelist না। কে? জেন অস্টিন, কারণ জেন অস্টিন হচ্ছে আমাদের রোমান্টিক পিরিয়ডের একজন লেখিকা। 53 প্রিজুডাইস ইজ দ্য চাইল্ড অফ ইগনোরেন্স। বলেছিলাম, খেয়াল আছে আপনাদের? প্রিজুডাইস এবং উইট, প্রিজুডাইস এবং উইট নিয়ে লেখালেখি করেন। এই তিনটা নাম তো, আচ্ছা এটা আপনার অ্যান্সার বলেন, প্রিজুডাইস এবং উইট, তাই না? বলেছিলাম কিন্তু আপনাদেরকে প্রিজুডাইস এবং উইট, প্রিজুডাইস এবং উইট নিয়ে লেখালেখি করেছেন। কে লিখেছেন? উইলিয়াম হাজলিট। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 54। পিবি শেলি নিচের কোনটা লিখেন নাই? পিবি শেলি নিচের কোনটা লিখেন নাই? আমরা জানি ওজাইম্যান্ডিয়াস এবং অ্যাডোনাইস আকাশে বাতাসে মেঘমালায় ঘুরে বেড়ায়। এই যে মেঘমালা, ওজাইম্যান্ডিয়াস, অ্যাডোনাইস। দ্য রিক্লোস কে লিখেছেন? দ্য রিক্লোস কে লিখেছেন আপনারা বলেন আমাকে, তাহলে বলেন তাহলে দ্য রিক্লোস কে লিখেছেন? দ্য রিক্লোস লিখেছেন হচ্ছে কে? আমাদের চাইল্ডের কবি, আমাদের নেচারের কবি। কে বলেন তো? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারপর চলে আসলাম 55-এ। উইট একটু আগে বলছিলাম, একটু আগে বলছি প্রেজুডাইস এবং উইট, একটু আগে বললাম মাত্র প্রেজুডাইস এবং উইট। প্রেজুডাইস এবং উইট নিয়ে কে লিখেছেন? এই মাত্র পড়লাম না, তাই না? উইলিয়াম হ্যাজলিট। তারপরে চলে আসলাম 56-এ। মাইকেল অ্যান্ড রিটেন ইন মার্চ। মাইকেল অ্যান্ড রিটেন ইন মার্চ, বলেন তো কে লিখেছে? মাইকেল অ্যান্ড রিটেন ইন মার্চ। এটা আপনাদের পারা উচিত। 56, এটা আপনাদেরকে দিলাম। মাইকেল অ্যান্ড রিটেন ইন মার্চ 56 নাম্বার দিয়ে লিখেন, 56 নাম্বার দিয়ে লিখেন। মাইকেল
and written in March কে লিখেছে? মাইকেল and written in March লিখেছে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওকে, তারপর চলে আসলাম 57, হাইপারিয়ন কে লিখেছে? ম্যাগনা। ম্যাগনা লিমার মধ্যে কিন্তু আছে, তাই না? আর ম্যাগনা লিমারটা কার জন্য? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের না, লর্ড বাইরনের না, স্যামুয়েল টেলর কলারিজের না। তাহলে ম্যাগনা লিমা কার? ম্যাগনা লিমা হচ্ছে আমাদের জন কিটসের জন্য আমরা নিয়েছিলাম, পিবি শেলের জন্য নিয়েছিলাম, ওজাইমেন্ডিয়াস এবং অ্যাডোনাইস আকাশে বাতাসে ম্যাঘের উপরে, তাই না? ওকে, 47 ডান। এবার চলে আসলাম 58-এ, হু কন্ট্রিবিউট টু দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালাডস। লিরিক্যাল ব্যালাডস লিখেছেন 1798 সালে দুইজন। কোন দুইজন লিখেছেন বলেন তো? কোন দুজন লিখেছেন বলেন? লিরিক্যাল ব্যালাডস লিখেছেন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কলরিজ। তারপর 59, হু ইজ দ্য রাইটার অফ দ্য ভিশন অফ জাজমেন্ট? এটা আপনাদের জন্য। দ্য ভিশন অফ জাজমেন্ট আপনাদের জন্য, দ্য ভিশন অফ জাজমেন্ট আপনাদের জন্য। তবে সহজেই পারবেন, সহজেই পারবেন। কেন সহজে পারবেন? ওয়াল্টার স্কট বাদ, উইলিয়াম ব্লেক, আলফ্রেড টেনিসন বাদ। উইলিয়াম ব্লেক নাকি লর্ড বাইরন? সহজেই পারার কথা কিন্তু, তাই না? কি খেয়াল আছে? উইলিয়াম ব্লেক তো মাত্র 3টা, তাই না? সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে কি যেন ভুলে গেলাম এখনের মধ্যে এখনই। হাউভার নো প্রবলেম, চলেন কোশ্চেন নাম্বার 60, দ্য লাস্ট কোশ্চেন, আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। খেয়াল আছে মেয়েটার নাম কি? হ্যাঁ, আ লেডিস ইমাজিনেশন ইজ ভেরি র্যাপিড। কে লিখেছে এটা? আসলে বড় কথা হলো কে লিখেছে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো কোথায় থেকে নেওয়া হয়েছে এটাকে। খেয়াল করেছেন ইদানিংকালে কোশ্চেনগুলো কত কঠিন? কে লিখেছে এটা আসে না, আসে এটা কোন মানে নোভেল থেকে নেওয়া হয়েছে, কোন কাব্যগ্রন্থ থেকে, কোন নাটক থেকে, কোন নোভেল থেকে নেওয়া হয়েছে, এটা ইদানিংকালে পরীক্ষাতে আসে। বলেন এই কোশ্চেনটা আপনাদের জন্য, দেখি উত্তর করতে পারেন কিনা, মিস করা যাবে না কিন্তু। হ্যাঁ, ওকে, বলেন তো অ্যান্সার কি হবে এটার? পারবেন? ওকে, সো দ্য অ্যান্সার ইজ প্রাইড অ্যান্ড প্রিজুডাইস, তাই না? যেটার প্রধান চরিত্র কে বলেন তো? প্রধান চরিত্র হচ্ছে কি? একটু আগে পড়লাম না আমরা, এলিজাবেথ বেনেট, তাই না? ওকে, সো আমাদের আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ হয়ে গেল। আমরা আজকে 60 মানে 60টা হচ্ছে এমসিকিউ সলভ করলাম। হাউভার আশা করি আপনারা ক্লাসটি পারফেক্টলি বুঝতে পেরেছেন, এবং এই 60টা এমসিকিউ যদি আপনি সলভ করেন তাহলে কিন্তু রোমান্টিক পিরিয়ড থেকে আপনি আপনার কোনো কোশ্চেনে কিন্তু বাদ থাকার কথা না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের পরবর্তী ক্লাসগুলো ঠিকঠাক ভাবে নিতে পারে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।